হ্যালো, আসসালামু আলাইকুম। ভীষণ প্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে বাংলা প্রথম পত্রের আমরা অন্য আরেকটি গদ্য শুরু করতে যাচ্ছি। তো আজকের গদ্যের যিনি লেখক, মোটামুটি সবাই আমরা তাকে চিনি এবং বাংলা সাহিত্যের যদি ২টি কিংবা ৫টি যদি আমরা লেখকের নাম বলি, তাহলে তার মধ্যে তার নাম সবার প্রথমেই আমাদের সামনে চলে আসে। তো তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, নাম হচ্ছে অপরিচিতা। এই বিখ্যাত গল্পটি আজকে আমরা পাঠ করব। ওকে, তাহলে আমরা আমাদের আজকের যে মূল পাঠ, সেই মূল পাঠে ফিরে যাই। তো আজকে আমাদের মূল পাঠ হচ্ছে বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গল্প, সেটা হচ্ছে অপরিচিতা। তো প্রথমে আসি হচ্ছে আমাদের এই যে গল্পের নাম, এই গল্পের নাম কেন হলো অপরিচিতা, তাই না? তো এইখানে গল্পের নাম অপরিচিতা হওয়ার একটা বিশেষণ কারণ হচ্ছে যে এই গল্পের যে নায়ক, সে নায়কের নাম হচ্ছে অনুপম। তো তাকে কেন্দ্র করে মূলত এই গল্পটি বলা হয়েছে। তো অনুপমের সঙ্গে যার বিবাহ ঠিক হয়, তো আমাদের সমাজে দেখা যায় যে আমরা বিবাহ করার পূর্বে কিন্তু আমরা আমাদের যে পাত্রী থাকে বা যে কনে থাকে, তাকে কিন্তু আমরা নিজ চোখে দেখি আমরা। কিন্তু রবীন্দ্রনাথের লিখিত এই গল্পে আমরা দেখি যে হচ্ছে যে অনুপম কিন্তু বিবাহের আগ পর্যন্ত তার যে হবু যে স্ত্রী, যে তার নাম হচ্ছে কল্যাণী, তাকে কিন্তু সে কখনো দেখে নাই। মানে সে বিয়ে করতে গেছে কিন্তু সে তাকে কখনো দেখে নাই, এমনকি তার যে ছবি দেখতে পারে না, সে তাও দেখে নাই। তো যার কারণে তার যে আম, তার যে এখানে যে আমাদের যে নায়িকা কল্যাণী, তো কল্যাণীকে সে কখনোই দেখে নাই। তার সামনাসামনি যখন কল্যাণী আসে তখনও সে তাকে চিনতে পারে না। তো তার কাছে সে থাকে হচ্ছে একজন আননোন পারসন, মানে সে কোনো কিছু থেকে বুঝতে পারে না। যার কারণে এই গল্পের নাম হয়েছে কি অপরিচিতা, মানে কি অপরিচিত ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গল্পের নাম হচ্ছে কি অপরিচিতা, অর্থাৎ এই কথাটা যদি ভেঙে বলি, অর্থাৎ যে অপরিচিত যে ব্যক্তি। তার কারণ কি, এখানে যে আমাদের অনুপম কখনোই তার যে নায়িকা বা যে কনে, তাকে কখনোই দেখে নাই। তার সামনে আসার পরেও সে তাকে চিনতে পারেনি। কারণ কি ছিল, সে ছিল একজন কি অপরিচিত ব্যক্তি। যার কারণে রবীন্দ্রনাথ এই গল্পের নাম দিয়েছে অপরিচিতা। ঠিক আছে এটুকু? ওকে। তো এরপরে আমরা আসি যে লিখেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি যে প্রায় সব লেখকই তাদের যে মূল নাম থাকতো, তাহলে প্রত্যেক কবি তাদের মূল নাম থাকার পাশাপাশি তারা কোনো একটা ছদ্ম নামে তারা লিখতে ভালোবাসতো। যেমন আছে আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি লিখতেন বনফুল নামে। ঠিক তেমনই আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার নামের পাশাপাশি তিনি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন ভানু সিংহ। তাহলে এখানে তার ছদ্মনাম কি হবে, ভানু সিংহ। তাহলে মনে রাখবেন এটা, যে রবীন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। তো রবীন্দ্রনাথের যে উপাধিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি হচ্ছেন বিশ্বকবি এবং কি কবিগুরু। এই জন্যে রবীন্দ্রনাথকে বলা হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা বলা হয় কবিগুরু, অর্থাৎ যে কবিদের যে গুরু, তাকে বলা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তার উপাধি হচ্ছে বিশ্বকবি ও রবীন্দ্রনাথ, বিশ্বকবি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার জন্মস্থান হচ্ছে যে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1861 খ্রিস্টাব্দের 7ই মে, এবং বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তাহলে এইটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি। যদি আমরা বাংলা বলি তাহলে আসবে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, এবং আমাদের ইংরেজি সন যদি বলা হয় তাহলে এটা হবে 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তিনি জন্মগ্রহণ করেন কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে। স্থানের নাম হচ্ছে কি জোড়াসাঁকো। তাহলে তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এই যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করার কারণে তার নামের শেষে যেখানে ঠাকুর দেওয়া আছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইটা হচ্ছে তার বংশ পরিচয়। ঠাকুর বংশে জন্মগ্রহণ করার কারণে তার নামে হয়েছে কি ঠাকুর যুক্ত করা হয়েছে। তার পিতার নাম ছিল হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতার নাম ছিল সারদা দেবী।
তো এই ক্ষেত্রে আমরা দেখি যে যখন দেখবেন যে কোনো একটা স্কুল থেকে যখন অনেকে যখন পালিয়ে যায়, তখন আমরা তাদেরকে মুখে মুখে বলে থাকি যে স্কুল পালালেই রবীন্দ্রনাথ বা স্কুল পালালেই কাজী নজরুল ইসলাম হওয়া যায় না। তার কারণ হচ্ছে, এই কথাটি বলার আমাদের মূল কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে চায়নি। সে সর্বদা এই সকল শিক্ষার প্রতি তার অনীহা ছিল। মানে রবীন্দ্রনাথের মতে তাকে ধরা বাঁধার নিয়মের মধ্যে তাকে শিক্ষাদান করা যাবে না, তিনি এই কথাই তিনি বিশ্বাস করতেন। যার কারণে তার কিন্তু একটা শিক্ষার প্রতি একটা অনীহা ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ সময় তিনি হচ্ছে গৃহশিক্ষক এবং পারিবারিক আবহে তিনি স্বশিক্ষিত। এই স্বশিক্ষিত কথাটির অর্থ হচ্ছে কি, যে নিজে নিজে শিক্ষিত। তিনি কি, যে নিজে নিজে শিক্ষিত। ওকে, তাহলে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তিনি বিশ্বাস করতেন না, যার কারণে তার প্রতি একটা অনীহা ছিল। মানে রবীন্দ্রনাথের মধ্যে জানার আগ্রহ ছিল প্রচুর, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন না, যার কারণে তাকে গৃহশিক্ষক অথবা তার পরিবারের যে সদস্য ছিল সেই সদস্যদের আবহে তিনি স্বশিক্ষিত হয়েছেন। ওকে, এরপর দেখি আমরা যে তার কিছু কিছু বিশেষ অর্জন ছিল। যে 1913 সালে, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, এই 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয় সকলের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে 1913 সালে তিনি গীতাঞ্জলি লেখার কারণে এশীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি হচ্ছে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং সমৃদ্ধি ঘটিয়েছেন। এখানে কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের আগে কিন্তু সেভাবে কিন্তু আমাদের বাংলা গদ্যে কিন্তু গল্প বা ছোট গল্প কিন্তু আসে নাই। গদ্য রচনা করা হলেও কিন্তু ছোট গল্পর উদ্ভব সেভাবে হয় নাই। এই রবীন্দ্রনাথের হাত ধরেই কিন্তু বাংলা সাহিত্যে ছোট গল্পের উদ্ভব হয় এবং বিকাশ এবং সমৃদ্ধি লাভ করে। কার মাধ্যমে? রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে। এছাড়া 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে, এই যে মাত্র 16 বছর বয়সে, তাহলে এই যে তোমাদের মতো বয়স বা তোমাদের থেকে ছোট হবে, তাহলে এসে যে 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে এই যে ভিখারিণী গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথের বাংলা সাহিত্যে এই যে ছোট গল্পের মধ্যে তার আবির্ভাব ঘটে। তাহলে হবে কি, যে 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্পের মাধ্যমে তার ছোট গল্পের জগতে তার প্রবেশ ঘটে। এরপর তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, তাহলে তার জন্ম ছিল হচ্ছে 7ই মে এবং মৃত্যু হচ্ছে 7ই আগস্ট এবং 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে রবীন্দ্রনাথের আমাদের যে জন্ম তারিখটা দুইটায় 7 আছে, কিন্তু জন্ম হচ্ছে 7ই মে এবং মৃত্যু হচ্ছে 7ই আগস্ট এবং জন্মসাল হচ্ছে 1861 এবং মৃত্যু সাল হচ্ছে 1941। 1861 এবং মৃত্যু হচ্ছে 1941, জন্ম হচ্ছে 7ই মে এবং মৃত্যু হচ্ছে 7ই আগস্ট। এই যে দুইটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু জন্ম মৃত্যু সাল এবং তারিখ দুইটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা চেষ্টা করবেন যেন এই দুইটার জন্য মুখস্থ থাকে। তো এটা কিন্তু বেশিরভাগ কিন্তু পরীক্ষায় দিয়ে দেওয়া হয় যে রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করে অথবা রবীন্দ্রনাথ কত তারিখে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেন। এখন আমরা দেখব যে রবীন্দ্রনাথের কিছু লিখিত আমাদের সাহিত্যকর্ম আছে, যে তিনি কি এমন লিখেছেন যার কারণে তাকে কবিগুরু বা বিশ্বকবি উপাধি দেওয়া হয়েছে, তাই না? তো কবিদের মধ্যে তো আমাদের কবি লেখক তো আমাদের অনেক আছে, বাংলা সাহিত্য তো আমাদের অহরহ কবি আছে, অহরহ আমাদের লেখক আছে। তাহলে তাদের মধ্যে রবীন্দ্রনাথকে কেন এত বেশি মর্যাদা দিয়ে তাকে কবিগুরু বা বিশ্বকবি বলা হয়েছে? কারণ তার লেখার মধ্যে যে কোয়ালিটি ছিল, এই লেখার মধ্যে যে গুণাবলী, যে গুণগুলো আছে, এই গুণগুলো একত্রিত করলে সবার থেকে তিনি এগিয়ে থাকেন, যার কারণে তাকে বলা হবে কবিগুরু। এখন দেখি খেয়াল করেন যে তার লিখিত উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ ও শেষের কবিতা। এই চোখের বালি, এই যে আমাদের যে উপন্যাসটা দেওয়া আছে, এই উপন্যাসটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক বড় বড় আমাদের সিনেমা বা বানানো হয়েছে, কারণ কি এগুলো অনেক বিখ্যাত উপন্যাস ছিল। এই যে চোখের বালি নিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা মুভি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস। এরপরে আসে হচ্ছে নাটক। রবীন্দ্রনাথের লেখা নাটকের মধ্যে হচ্ছে বিসর্জন,
চিত্রাঙ্গদা, রাজা, অচলায়তন, ডাকঘর ও রক্তকরবী। তাহলে উপন্যাসগুলো হচ্ছে বিসর্জন, চিত্রাঙ্গদা, রাজা, অচলায়তন, ডাকঘর ও রক্তকরবী। এবং তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে হচ্ছে বিচিত্র প্রবন্ধ, বাংলা শব্দতত্ত্ব এবং কালান্তর। তাহলে তার লিখিত প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে বিচিত্র প্রবন্ধ, বাংলা শব্দতত্ত্ব ও কালান্তর। তাহলে এই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যেটি বেশি আসে, সব থেকে বেশি আসে হচ্ছে উপন্যাসটা। তো আপনারা চেষ্টা করবেন এই 3টার মধ্যে থেকে উপন্যাসটা ভালো করে মুখস্থ করার। তাহলে এখান থেকে আমাদের বলবে যে নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, হবে চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ ও শেষের কবিতা। তো রবীন্দ্রনাথ থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় হোক বা আপনাদের এইচএসসি পরীক্ষায় এখানে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে কিছু কিছু যে টপিকটা আগে দিলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু, তিনি কত সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং তার কত বছর বয়সে তার বাংলা গদ্যে ভিখারিনী লেখার মাধ্যমে তার আবির্ভাব ঘটে, এই যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই। তো এরপরে আমরা দেখি যে অপরিচিতা, যে আমরা যে প্রথম আজকে যে গল্পটি পড়ব সে প্রথমে আমরা গল্পে প্রবেশ করব। তো এই যে আমাদের যে মূল আলোচনা, যে আমাদের গল্প, সে গল্পে আমরা প্রবেশ করলাম। তো গল্পের শুরুতে আমরা দেখি, তো এটা হচ্ছে আমাদের মূল আলোচনা, মানে আপনাদের যে বইয়ে যে গল্পটা আছে এই বইয়ের গল্পটা হচ্ছে অনেক বিশাল বড়। তো যার কারণে আমি এখান থেকে তথ্য নিয়ে আমি আমার নিজের ভাষায় আমি এটাকে বর্ণনা করেছি। আশা করি আপনারা এর মাধ্যমে সব কিছু বুঝতে পারবেন। তো বইয়ের ভাষাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর এখানে স্লাইডে যে ভাষাটি আছে এই ভাষাটা হচ্ছে আমার লেখা, কিন্তু তথ্যটা কিন্তু ওখান থেকেই নেওয়া। তথ্য কিন্তু আমি নতুন করে তৈরি করি নাই, তথ্যটা হচ্ছে ওখান থেকেই নেওয়া, কিন্তু এই লেখাটা হচ্ছে আমার লেখা। ওকে, তাহলে আমরা খেয়াল করি। তাহলে এখানে বলা হচ্ছে যে অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। কোন পুরুষের? উত্তম পুরুষের। মনে রাখবেন যে সকল গল্পে উত্তম পুরুষ বলতে আমি বলা হয়, আমরা বলা হয়, এগুলো হচ্ছে উত্তম পুরুষ, ঠিক আছে। আর তোমরা হচ্ছে কি মধ্যম পুরুষ। তাহলে যে কোনো গল্পে যখন কোনো লেখক বলে যে আমি এই করেছি বা আমার বইয়ে 27 মাত্র এরকম বলা হয়, তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষ মানে কি? সে কবি বা লেখক নিজে। তাহলে এই যে আমাদের যে গল্পটি শুরু করা হবে, এখানে দেখলাম যে এই গল্পটি হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। আর উত্তম পুরুষের ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা দ্বারা শুরু করা হয়, এবং আমাদের মধ্যম পুরুষের ক্ষেত্রে শুরু করা হয় তুমি বা তোমরা দ্বারা। তুমি বা তোমরা দিয়ে শুরু করা হয় আমাদের মধ্যম পুরুষের ক্ষেত্রে। ওকে, এরপর দেখি যে গল্পের নায়ক। এই যে আমাদের যে মূল যে আমাদের টপিক, এখান থেকে শুরু হচ্ছে যে গল্পের নায়ক কে। তাহলে গল্পের নায়ক বা কথক চরিত্র হচ্ছে অনুপম। কে? অনুপম। তাহলে অনুপমের বয়স 27 বছর মাত্র। অনুপমের যে বর্তমান বয়স, এটা মনে রাখবেন যে এখানে যে বয়সটা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে অনুপমের বর্তমান বয়স। তাহলে অনুপমের যে কাহিনী নিয়ে যখন রবীন্দ্রনাথ যখন কাহিনী লিখতেছেন তখন তার বয়স ছিল 27 বছর বয়স। কত? 27 বছর বয়স। তাহলে অনুপমের বয়স 27 বছর মাত্র। গল্পের শুরুতে অনুপমকে গুণহীন, এই যে গুণহীন, ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখা যায়। এইগুলো হচ্ছে আমাদের কিন্তু বিশেষণ, এটা কিন্তু আমাদের তাকে কিন্তু বর্ণনা করা হচ্ছে যে অনুপম কীরকম ছিল। তাহলে গল্পের শুরুতে অনুপমকে গুণহীন এবং ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখা যায়। ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত। অর্থাৎ এখানে বলা হয়েছে শিমুল ফুল বলতে যে শিমুল ফুল হচ্ছে যে এক ধরনের ফুল যেখান থেকে আমাদের তুলা পাওয়া যায়, মানে তুলা পাওয়া যায় ওখান থেকে, মানে ফুলটা পড়ে যে পরে ফল হয় ওখান থেকে তুলা পাই আমরা। আর ওই ফুলটা দেখতে খুব সুন্দর হলেও কিন্তু ওই ফুলে কোনো সুগন্ধ নাই। যেমন আমরা দেখি যে গোলাপ বা রজনীগন্ধা বা বেলি, এই ফুলগুলো কিন্তু ছোট হলেও দেখা যায় যে এখানে কিন্তু গন্ধ থাকে। কিন্তু আমাদের এই শিমুল ফুল যেটা আছে, এই শিমুল ফুলটা হচ্ছে দেখতে খুবই সুন্দর, লাল রঙের, অনেক বড় হয়। আপনারা তো দেখে থাকবেন, গ্রামগঞ্জে থাকে। তো শিমুল ফুলটা হচ্ছে খুব বড়, লাল রঙের হয়, কিন্তু এই ফুলে কখনো কোনো গন্ধ থাকে না, কোনো গন্ধ বা ঘ্রাণ থাকে না। ঠিক তেমনই মাকাল ফল, এই মাকাল ফলটা দেখতে আমাদের এক প্রকার আপেলের মতো লাগে, দেখতে এক প্রকার আপেল মনে হয়, কিন্তু যখন এই ফলটা যখন আমাদের ভাঙা হয় তখন তার মধ্যে থেকে কিন্তু একটা আমাদের দুর্গন্ধ আসে, পচা একটা দুর্গন্ধ আসে। তার মানে এই ফলটা হচ্ছে আমাদের বাইরের থেকে দেখতে লাগে আপেল, খুবই রং ভালো, একদম লাল থাকে, পাকা টকটকে, কিন্তু যখন এই ফলটাকে ভাঙা হয় তখন এর মধ্যে থেকে কি গন্ধ বেরোয়।
ঠিক আছে, যার কারণে এখানে পণ্ডিত মশাই তাকে, তার যে সুন্দর চেহারা ছিল অনুপমের, এই সুন্দর চেহারা নিয়ে তাকে হচ্ছে যে একটা মশকরা বা ঠাট্টা করতো, যে তাকে বলতো কি যে তোমার চেহারা শিমুল ফুল অথবা মাকাল ফলের মতো। তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে পণ্ডিত মশাই ছোটবেলায় অনুপমকে কিসের সাথে তুলনা করত? উত্তর হবে শিমুল ফুল এবং মাকাল ফল। এখানে কিন্তু কোনো ভালো গুণের সাথে তুলনা করা হয়নি, তুলনা করা হয়েছে যে বাইরের দিক থেকে দেখলে ভালো হলেও মূলত ভেতর দিক থেকে খারাপ। ওকে, এরপর দেখি যে অনুপমের পিতা এককালে গরিব ছিলেন, স্বাভাবিক বিষয়। অনুপমের পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করে। এই যে তার মানে কি ছিল, তার পিতা পেশায় ছিল একজন উকিল। কি ছিল? উকিল। তাহলে ওকালতি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করলেও ভোগ করার সময় পাননি। তো এখানে দেখা যায় তাহলে মানে বুঝলাম আমরা যে অনুপমের পিতা ছিলেন একজন উকিল, তিনি ছিলেন প্রচুর ব্যস্ত, তিনি হচ্ছে যে অর্থ উপার্জন করতে তিনি অনেক বেশি সময় দিতেন। মৃত্যুতে তিনি প্রথম অবকাশ লাভ করলেন, তার মানে তিনি হচ্ছে ওকালতি করতেন এবং তিনি ছিলেন ভীষণ ব্যস্ত, যার কারণে তিনি যে অর্থটা তিনি আয় করতেন সে আয়কৃত অর্থটা তিনি কিন্তু আর ভোগ করতে পারেনি, এবং মৃত্যুর মাধ্যমে তার জীবনের যে প্রথম অবসান সেটা কিন্তু তিনি লাভ করেন। তাহলে মৃত্যুই ছিল অনুপমের বাবার প্রথম অবসর। এছাড়া তিনি ওকালতি করে গেছেন এবং অর্থ উপার্জন করে গেছেন, ভোগ করার আর সময় পাননি। অপরদিকে অনুপমের মা গরিব ঘরের মেয়ে। অনুপমের মা গরিব ঘরের মেয়ে। শিশুকাল থেকে অনুপম মায়ের কোলে কোলে মানুষ। শিশুকাল থেকে অনুপম মায়ের কোলে কোলে মানুষ। কার কোলে? যে মায়ের কোলে কোলে তিনি মানুষ হয়েছেন। তারপর দেখি যে অনুপমদের সংসারের আসল অভিভাবক তার মামা, কারণ তার যেহেতু বাবা নাই, অনুপমে যখন সে বাবা মারা যায় তখন তার যে প্রিয় অভিভাবক বা আসল অভিভাবক তিনি হন কে মামা। তার মানে যে তাদের পরিবারের যে সকল দায়িত্ব সেই দায়িত্বের ভার গ্রহণ করে হচ্ছে অনুপমের মামা। এই কারণে বলা হচ্ছে এখানে যে অনুপমদের সংসারের আসল অভিভাবক হচ্ছে মামা। বলছে তার বাবার, দেখুন তার বাবার মৃত্যুর পরের মামাই অনুপমদের সংসারের সকল দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে অনুপমের যখন পিতা ছিল তখন কিন্তু তার মামা কোনো দায়িত্ব গ্রহণ করেনি। অনুপমের বাবা বা পিতা মারা যাওয়ার পরে তার মামাই তাদের পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করে। এজন্য এখানে বলা হয়েছে যে অনুপমদের সংসারে আসল অভিভাবক হচ্ছে তার মামা। তারপর দেখেন যে অনুপমের মামা তার থেকে বছর 6 বড়। কত বছরের বড়? বেশি না কিন্তু, মাত্র 6 বছরের বড়। তাহলে অনুপমের বয়স যত হবে তার থেকে মাত্র 6 বছরের বড় হচ্ছে অনুপমের মামা। অনুপম নিতান্ত ভালো মানুষ, তামাকটুকু পর্যন্ত খান। এখানে তামাক বলতে অথবা বিড়ি অথবা সিগারেট হতে পারে। তাহলে অনুপম খুবই একজন ভালো মানুষ, তিনি হচ্ছে তামাকটুকু পর্যন্ত খায় না, তাই কন্যার পিতা মাত্রেই স্বীকার করবেন যে সে সৎপাত্র। তার মানে অনুপম নিজে নিজে বলা হচ্ছে যে অনুপম মনে করেন যে সে খুবই একজন ভালো ছেলে, কারণ সে কোনো নেশা বা কোনো তামাক খায় না, যার কারণে বিবাহের সময় নিঃসন্দেহে কন্যার পিতা মনে করবেন যে অনুপম একজন সৎপাত্র। ওকে, এরপর দেখি যে অনেক বড় বড় ঘর হইতে অনুপমের বিবাহের সম্বন্ধ এসেছিল। অর্থাৎ কি যে বিবাহের যখন কোনো মেয়ে বা যখন কোনো ছেলে যখন বড় হয় তখন তাদের বিবাহের সম্বন্ধ আসে। তো এই ক্ষেত্রে অনুপমেরও কিন্তু বিবাহের সম্বন্ধ এসেছিল, সেটা কিন্তু অনেক বড় বড় ঘর। এখানে বড় বড় ঘর মানে কি, কিন্তু অনেক ধনী পরিবার থেকে। এখানে বড় মানে কিন্তু ধনী, বড় মানে হচ্ছে ধনী, অনেক ধনী ধনী পরিবার থেকে কিন্তু অনুপমের বিবাহের জন্য কিন্তু সম্বন্ধ এসেছিল। কিন্তু ধনীর কন্যা তার মামার পছন্দ নয়। কিন্তু ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। তো যেহেতু মামা তাদের পরিবারের অভিভাবক, তাহলে মামার কথায় সব হবে। এখানে বলছে ধনীর কন্যা তার মামার পছন্দ নয়, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। এটা একটা ইন্টারেস্টিং একটা দেখেন যে এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে অনুপমের মামার কিন্তু ধনীর কন্যা পছন্দ নয়। আবার দেখেন এখানে বলা হচ্ছে যে টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। মানে অনুপমের মামা হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব যে তিনি হচ্ছে টাকা পয়সা চান, কিন্তু তিনি চান না যে কোনো ধনী পরিবারের কোনো মেয়ে তাদের পরিবারে আসুক। এটা হচ্ছে এখানে একটা মজার বিষয় যে তার কিন্তু টাকার প্রতি লোভ আছে, তার মামার টাকার প্রতি লোভ আছে, কিন্তু তিনি চান না যে কোনো ধনী পরিবারের কোনো মেয়ে তাদের ঘরে বউ হয়ে আসুক। এরপর দেখেন যে কি তিনি চান, এখন মূল কারণটা কি যে কেন তিনি চান না যে বড়লোক পরিবারের কোনো মেয়ে তাদের ঘরে বউ হয়ে আসুক। তার কারণ হচ্ছে দেখেন যে তিনি চান যে মেয়ে তাদের ঘরে আসবে সে সর্বদা মাথা হেট করে থাকবে। তার মানে
অনুপমের মামা চান যদি কোনো বড়লোক ঘরে যদি কোনো মেয়ে আসে তাহলে সে কিন্তু তাদের প্রতি কিন্তু মাথা হেট করে মানে মাথা নিচু করে থাকবে না, সে কিন্তু তাদের নিজেদের মতো কথা বলতে থাকবে। এই কারণে অনুপমের মামা টাকা চান, কিন্তু সে বড়লোক ঘরের কোনো মেয়ে চান না, কারণ অনুপমের মামা চান যে যেই মেয়ে তাদের ঘরে আসবে সেজন্য মাথা হেট বা মাথা নিচু করে থাকে সবসময়। এটি ছিল তাদের আসল কারণ। ওকে, এরপর দেখেন যে কিছুদিন পূর্বেই অনুপম এম এ হচ্ছে কি মাস্টার্স অফ আর্টস, তাহলে কিছুদিন পূর্বেই অনুপম MA পাশ করেছে, সামনে পরীক্ষা নেই। সাধারণত ওই সময় দেখা যেত যে অনার্স মাস্টার্স পাশ করা মানে অনেক বিষয় থাকতো, তো এখানে বলছে যে কিছুদিন আগে দেখা যায় যে অনুপম মাস্টার্স বা MA পাশ করেছে, সামনে পরীক্ষা নেই, উমদরি মানে চাকরি নেই, তাই না? অনুপম ছিল কিন্তু বেকার। ওকে, তো অনুপমের মানে কি চাকরি। তাহলে অনুপমের দেখলাম আমরা যে MA পরীক্ষা আমাদের হয়ে গেছে, যার কারণে তার সামনে আর পরীক্ষা নেই, উমেদারি মানে কি চাকরি নাই, উমেদরি নাই, চাকরি নাই, যে চাকরি নাই, বা যতদূর দৃষ্টি যায় শুধু ছুটি আর ছুটি, শুধু ছুটি আর ছুটি, মানে তার কোনো চাকরি বাকরি নাই বা কোনো কাজ নাই, শুধু ছুটি আর ছুটি। ওকে, এবার দেখি আমরা বলছে যে তার বন্ধু হরিশ। তাহলে অনুপমের আমরা দেখলাম যে এখানে আমাদের যে নায়ক যে মূল চরিত্র সেটা হচ্ছে আমাদের অনুপম। এখন অনুপমের একটা বন্ধু ছিল, তার বন্ধুর নাম হচ্ছে কি হরিশ। তাহলে অনুপমের বন্ধুর নাম কি ছিল? হরিশ। এই হরিশ হচ্ছে কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। তাহলে অনুপম হচ্ছে যে লেখাপড়া করে একজন শিক্ষিত ছেলে, যে MA পাস করেছে কিন্তু তার কোনো কাজ নাই, সে এখনো বেকার, সে কোনো চাকরি করে না বা কোনো কিছু করে না, তার সামনে শুধু ছুটি আর ছুটি। অপরদিকে আমরা দেখতে পাই যে অনুপমেরই বন্ধু, তার নাম হচ্ছে হরিশ। হরিশ হচ্ছে কানপুরে কাজ করে। তো ছুটিতে কলকাতায় এসে সে পাত্রীর খবর দিয়ে অনুপমের শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লববাসীর মতো কাঁপিয়ে দিল। তাহলে এখানে বলা হচ্ছে যে অনুপমের বন্ধু হরিশ সে হচ্ছে কানপুরে কাজ করত। তো কানপুরে কাজ করার মাঝে সে হচ্ছে একবার বাসায় আসে, তখন হচ্ছে বসন্তকাল। তো সে বাসায় এসে অনুপমকে বলে যে তিনি একটা মেয়ের খবর দেয়। এই মেয়ের কথা শুনে মানে বিবাহের যে মেয়ের কথা শুনে অনুপমের শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশি, মানে যে যেই গাছে নতুন পাতা থাকে, তো নবপল্লব মানে কি? নতুন পাতা। ওকে, তা নতুন পাতার মতো যখন কেঁপে ওঠে ওরকম তাকে পুরো শরীরটাকে কাঁপিয়ে দিল। এরপর দেখি যে বলা হচ্ছিল এখান থেকে যে মেয়ের বয়স 15। মেয়ের বয়স কত? মানে এখানে আমাদের যে মূল নায়িকা, যে মূল যে নায়িকা চরিত্র, তার কথা আমাদের শুরু হয়েছে এখান থেকে। বলা হচ্ছে যে এখানে মেয়ের বয়স 15, বেশি না, মাত্র 15। তো 15 বছর বয়স, এই কথা শুনে মামার মন ভার হইল। মামার মন ভার হইল কারণ মেয়ের বয়স খুবই কম। তাহলে মেয়ের বয়স মাত্র 15 বছর, এই কথা শুনে মামার মন ভার হইল, কারণ কি মেয়ের বয়স খুবই কম। বলছে কিন্তু এককালে তাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ কি যে প্রচুর টাকা পয়সা ছিল, প্রচুর ধন সম্পদ বা টাকা ছিল। তাহলে প্রচুর ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ। তাহলে এখানে বলা হচ্ছে যে তো মেয়ের বয়স যদি 15 বছর হয়, এই কারণে মামার মন ভার ছিল, কারণ কি তিনি চেয়েছিল যে এর থেকে একটু সিনিয়র মানে কেউ আসবে হয়তোবা। কিন্তু এককালে তাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ কি যে কোনো এককালে তাদের কিন্তু টাকা পয়সা খুব অনেক ছিল বা ধন সম্পদ খুব বেশি ছিল। বলছে হরিশের শোষণার গুণ আছে, অর্থাৎ হরিশ কিন্তু খুব মজার মানুষ, তিনি কিন্তু বিভিন্ন কথা বলে কিন্তু নিয়ে মানুষকে হাসাতে পারতো, যার কারণে এখানে বলা হয়েছে যে হরিশের সরস রসনার গুণ আছে, তাই মামার মন নরম হইল। অর্থাৎ কি যে এইখানে যে মেয়ের বয়স ছিল 15 বছর, এই মেয়ের 15 বছর যে কথা শুনে মামার মন ভালো হইলো, তিনি হয়তো ভাবলেন যে এই 15 বছর মেয়ের সঙ্গে তার বিবাহ দেওয়া যাবে না। কিন্তু অনুপমের যে বন্ধু ছিল হরিশ, সে ছিল কথাবার্তায় খুবই পটু। তো যার কারণে সে তার মামাকে কথা বলে মানিয়ে সে ম্যানেজ করে নিল যে ঠিক আছে এটা বিবাহ দেওয়া যাবে। তো কন্যাকে এখন দেখেন তাহলে মামা রাজি, এখান থেকে তাহলে মামা রাজি হয়ে গেল, তাহলে হরিশের কথাই মামা রাজি হয়ে গেল, বিবাহ ক্ষেত্রে কোনো আপত্তি নেই। বলছে কন্যাকে আশীর্বাদ, এই যে কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের পিস্তুত ভাই বিনু দাদাকে পাঠানো হয়েছিল। তাহলে এখানে আমাদের আর একটা চরিত্র আসছে এখানে, বিনু দাদা। সে কে? সে হচ্ছে অনুপমের পিস্তুত দাদা বা পিস্তুত ভাই। তাহলে কন্যাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল কাকে? তাহলে কন্যাকে আশীর্বাদ করানোর জন্য পাঠানো হয়েছিল অনুপমের পিস্তুত ভাই বিনু দাদাকে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু, এই যে এখানে আমাদের আরেকটা নাম আসবে এখানে যে কন্যার পিতা, তাহলে আমাদের কন্যার নাম কিন্তু এখন আমরা পাইনি, এটা পাবো হচ্ছে আমরা অনেক পরে।
তো কন্যার পিতার নাম হচ্ছে কি শম্ভুনাথ বাবু। তাহলে এটা হচ্ছে কন্যার পিতার নাম শম্ভুনাথ বাবু। বিবাহের মাত্র 3 দিন পূর্বে অনুপমকে নিজ চোখে দেখেন এবং আশীর্বাদ করেন। তো এখানে দেখা যায় যে বিবাহের সময় আমাদের সময় দেখা যায় যে অনেক ধুমধাম করে অনেক আগে থেকেই কিন্তু আশীর্বাদ করা হয় বা দেখাশোনা শুরু হয়, কিন্তু এই গল্পে দেখা হলো যে অনুপম তো তার যে তার সাথে যার বিবাহ হবে সে তাকে তো দেখতেই পারেনি, বরং তার যে শ্বশুর তার নাম হচ্ছে কি শম্ভুনাথ বাবু, তিনি হচ্ছে বিবাহ ঠিক করার পরে, তাহলে বিবাহ ঠিক করার পরে মাত্র 3 দিন আগে তিনি অনুপমদের বাসায় আসেন এবং এসে তাকে নিজ চোখে দেখেন এবং আশীর্বাদ করেন মাত্র 3 দিন পূর্বে। তারপর বলছে শম্ভুনাথের বয়স 40-এর এপারে বোপারে, অর্থাৎ কি যে 40 প্লাস মাইনাস মানে 40-এর কাছাকাছি, হতে পারে 38, হতে পারে 42, এরকম মানে 40-এর এপারে ওপারে। বলছে যে চুল কাঁচা, তাহলে এখানে শম্ভুনাথ বাবুর তাহলে বয়স ছিল কত, ছিল হচ্ছে 40-এর এপারে ওপারে মানে 40-এর কাছাকাছি, হতে পারে 38, হতে পারে 42, এরকম। তাই তার চুল ছিল কেমন, তার চুল হচ্ছে কাঁচা, গোপে পাক ধরেছে মাত্র, সুপুরুষ, চুপচাপ স্বভাবের এবং নির্জীব। তাহলে এখানে শম্ভুনাথ সেনের যে আমাদের কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার চুল ছিল কাঁচা এবং তার যে গোফে মাত্র পাক ধরেছে, তিনি সুপুরুষ এবং চুপচাপ স্বভাবের এবং নির্জীব। নির্জীব মানে হচ্ছে যে তিনি খুব একটা কথা বলেন না। তো নির্জীব যারা হন তারা হচ্ছে যে যদি কোনো প্রয়োজন হয় তারা প্রয়োজনে হা অথবা না অথবা কোনো কথা বলেন, তাছাড়া তারা কোনো বাড়তি কথা বলেন না, এরা হচ্ছে কি নির্জীব বা চুপচাপ স্বভাবের। এরপর দেখি যে মামা নিজেকে অসামান্য চতুর। তোমরা রাখবেন যে চতুর মানে হচ্ছে চালাক। অনেক সময় আমরা বলি না যে তুমি খুব চতুর বা সে খুব চতুর, মানে কি চালাক। তাই মামা নিজেকে অসামান্য চালাক মনে করতেন, ফলে ফলে ধন সম্বন্ধ মানে পরে যার ফলে ধন সম্বন্ধে কথাবার্তায় তিনি কিছু ফাঁক রাখেন নাই। এখানে ধন বলতে এখানে পণ হবে, ঠিক আছে, পণ। তো পণ বলতে কি যে দেখা যায় তৎকালীন সময়ে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের ক্ষেত্রে যখন বিবাহ হতো তখন কন্যাকে তার যে বিবাহ দেওয়া হয় পাত্রের সঙ্গে, সে পাত্রকে উল্টে আরও যৌতুক বা পণ দিতে হতো। তো অনুপমের মা মনে করতেন যে তিনি খুবই চালাক, যার কারণে বিবাহের ঠিক হওয়ার পরই তিনি এই ধন বা পণ সম্বন্ধে কথাবার্তায় তিনি কোনো ফাঁক রাখেন না, মানে তার যা যা লাগবে তিনি উল্লেখ করে ওখানে তিনি বলে দিয়েছেন আগের থেকে যে আমার এই জিনিস লাগবে। ওকে, দেখেন টাকার অঙ্কের পাশাপাশি গহনা কত ভরির এবং কত সোনা কত দরের হবে তাও বাদাবাদি হয়ে গিয়েছিল। তাহলে দেখেন এখানে যে শুধুমাত্র টাকা নেবে এমন না, তাহলে টাকার অঙ্কের পাশাপাশি গহনা কত ভরির, মানে সেটাকে মেয়ের পক্ষ ছেলের পক্ষকে কত ভরির গহনা দেবে এবং সেটা কত দরের দেবে তাও কিন্তু বাদাবাদি হয়ে গিয়েছিল। এই স্থূল মানে অনেক বড়, এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, অর্থাৎ কি যে দেনা পাওনা। এই অংশ বলতে নাম আসবে দেনা পাওনা। আমাদের প্রশ্ন আসতে পারে যে কোন অংশটা হচ্ছে বিবাহের একটা প্রধান অংশ, হবে কি দেনা পাওনা। তাহলে হবে কি যে দেনা পাওনা হচ্ছে বিবাহের একটা প্রধান অংশ। আমাদের এই গল্পে দেখতে পাবো আমরা যে দেনা পাওনাটা হচ্ছে আমাদের এই গল্পের প্রধান একটা অংশ। বলছে গায়ে হলুদ, অনুপমের তাহলে আমাদের বিবাহ সব ঠিক, তাহলে দেনা পাওনা, যেহেতু মামা খুব চালাক তাহলে মামা খুব বুদ্ধি করে তিনি বলে দিয়েছে যে তার কতটুকু টাকা লাগবে বা কত ভরিতে সোনা বা গহনা লাগবে, স্বর্ণলঙ্কা লাগবে, তিনি সব বলে দিয়েছেন। এক্ষেত্রে কন্যার যে পিতা তিনিও সব রাজি। এরপরে আসবে আমাদের গায়ে হলুদ, তাহলে গায়ে হলুদ অসম্ভব ধুম করে হয়ে গেল, তাই না। দেখেন তাহলে গায়ে হলুদ অসম্ভব ধুম করে হয়ে গেল। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট প্রভৃতি যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়ে বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদবন দলিত বিদলিত করে অনুপম বিবাহ বাড়িতে উঠল বা বিবাহের গাড়িতে উঠল হবে এখানে, তাহলে বিবাহের গাড়িতে হবে। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে অনুপমের যে গায়ে হলুদ হয়ে গেল, গায়ে হলুদ করার পরে সে যখন বিবাহে যখন যাত্রা করবে, সে যাত্রার সময় সে অনেক বিশাল মানে অনেক আওয়াজ, বিকট আওয়াজের সেই যে ব্যান্ড বাঁশি শখের কনসার্ট ইত্যাদি যত উচ্চ শব্দ আছে এ সকল উচ্চ শব্দ একত্রে বাজিয়ে সে বিবাহের গাড়িতে উঠল। ঠিক আছে, বলছে মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হলেন না। তাহলে এখানে মামা প্রথমে বিবাহতে রাজি ছিলেন না, পরে হরিশের মাধ্যমে তাকে রাজি করানো হলো। তারপরে দেখলাম যে মামা খুবই চালাক, তাকে কতটুকু পণ দেওয়া হবে সে বিষয়ে তিনি সব কিছু ঠিক রাখলেন
এখন দেখা যাচ্ছে এখানে যে বিবাহের দিন, তাহলে গায়ে হলুদ হয়ে গেল, এবং বিবাহের দিন যখন পাত্রপক্ষ যখন কন্যা পক্ষের বাড়িতে গেল, তখন বিবাহ বাড়িতে ঢুকে যে মামা আর খুশি হলেন না। দেখি তো আমরা কারণ কি, তাহলে মামা খুশি হলেন না। ওই সমস্ত আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের, কি মানে মিডিল ছিল আর কি, যে না খারাপ না ভালো, একদম মোটামুটি পর্যায়ে। তাহলে এখানে তাহলে মামা হয়তো ভেবেছিলেন যে তার যে ভাগ্নের বিবাহ হবে সে পাত্রী কন্যা পক্ষ হয়তো বা জাঁকজমক বিলাসবহুল বাড়ি থাকবে, সেখানে হয়তো বা অনেক কিছু থাকবে, তিনি এমনটাই আশা করেছিলেন। কিন্তু যখন তিনি বিবাহ বাড়িতে ঢুকলেন তখন তিনি দেখলেন যে না, এরকম বিলাসবহুল কোনো বাড়ি এরকম কিছুই নাই। তাহলে তাদের আয়োজন ছিল একদম নিতান্ত মধ্যম রকমের, না ভালো না খারাপ। বলছে আবার শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও ছিল নেহাত ঠান্ডা। তো তিনি মনে করেছিলেন যে তারা যখন সেই বাড়িতে প্রবেশ করবে, কন্যার পিতা শম্ভুনাথ বাবু তাদেরকে আপ্যায়ন বা আতিথেয়তার মাধ্যমে তাদেরকে প্রবেশ করাবে। কিন্তু তিনি ওখানে যে দেখলেন যে না, কন্যার পিতা তাদেরকে কোনো আতিথেয়তা না দিয়ে তিনি ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, এবং শম্ভুনাথ বাবুর যে বন্ধু ছিলেন আর একজন বন্ধু, সেই বন্ধু কিন্তু তাদেরকে আপ্যায়ন করে। তো এক্ষেত্রে মামার ইচ্ছা ছিল যে হয়তোবা সোমনাথ বাবু নিজে এসে তাদেরকে আপ্যায়ন বা আতিথ্যতার মাধ্যমে তাদেরকে বাড়ির মধ্যে প্রবেশ করাবেন। তো সেক্ষেত্রেও বিষয়টা তার খুবই খারাপ লাগে। এরপর আসি আমরা যে মামার একমাত্র লক্ষ্য, তাহলে এখানে দেখলাম যে আমরা এই পর্যায়ে কিন্তু আমরা আছি হচ্ছে বিবাহ বাড়িতে, ঠিক আছে। এখন হচ্ছে অনুপম এবং আমাদের যে নায়িকা আছে তার বিবাহ হবে। তাহলে এখন হচ্ছে যে আমরা কিন্তু ক্লাসে নাই, এখন আমরা আছি কোথায়, বিবাহ বাড়িতে। দেখি আমরা বিবাহের কি অবস্থা এখানে। তো বলছে যে মামার একমাত্র লক্ষ্য ছিল যে তিনি কোনো মতেই কারোর কাছে ঠকবেন না। তাহলে আমরা দেখলাম যে অনুপমের মামা হচ্ছে কি খুবই চালাক বা চতুর, তিনি কোথাও তিনি হারবেন না। তো তার একমাত্র লক্ষ্য ছিল যে তিনি কোনো মতে কারোর কাছে হারবেন না, তার বেহাই মানে কি, যে অনুপমের যে শ্বশুর তিনি তার সম্পর্কে বেহায়ন তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। তাহলে অনুপমের মামা তিনি মনে করতেন যে অনুপমের যে শ্বশুর হবে তিনি যে পণ দিবেন, সে পণের মধ্যে অথবা তিনি ফাঁকি দিবেন। এই জন্যে তিনি বিবাহে তার সঙ্গে শ্যাকরা নিয়ে গেছিলেন। শ্যাকরা মানে হচ্ছে যে যারা স্বর্ণালঙ্কার কেনা বেচা করেন বা যারা মাপজোপ বোঝেন আর কি। শ্যাকরা মানে কি, যারা স্বর্ণ ভালোভাবে চেনেন অথবা স্বর্ণের পরিমাণ মাপ দর করতে পারে, যে এটা কত ভরির আছে বা কত ক্যারেটের আছে, তো এগুলো বুঝতে পারে না, আমাকে শ্যাকরা বলা হয়। তাহলে তার বেহায়ে কিন্তু তিনি কিন্তু বিশ্বাস করতেন না, তিনি মনে করতেন যে তার বেহাই অথবা তাকে স্বর্ণে কিন্তু ফাঁকি দেবে, যার কারণে তিনি বিবাহে তার সঙ্গে তিনি নিয়ে গেছেন কাকে, একজন শেখরাকে তিনি নিয়ে গেছেন এখান থেকে, বুঝছে। অনুপমের কথায় তোয়াক্কা না করে বিবাহের পূর্বেই শেখরা নিয়ে মামা গহনা পরখ করতে বসেন। তাহলে এইদিকে হচ্ছে কিন্তু অনুপমের বিবাহ হচ্ছে, তাহলে অনুপম কিন্তু বসে আছে হচ্ছে বিবাহের আসরে, যেখানে আর কি বসানো হয় সে বিবাহের আসরে বসে আছে। কিন্তু এদিকে মামার মনে চিন্তা আছে যে তার বেয়াই তাকে কিন্তু স্বর্ণে ফাঁকি দেবে, যার কারণে তিনি অনুপম ওই পাশে কিন্তু বিবাহের আসরে বসে আছে, এই পাশে হচ্ছে কি করলো অনুপমের মামা তার সঙ্গে যে শ্যাকরা ছিল সে শ্যাকরাকে নিয়ে তিনি গহনা পরখ করতে বসলেন। শম্ভুনাথ সেনের দেওয়া সকল গহনাই ছিল পিতামহীদের আমলের গহনা। তো পিতামহীদের আমলের গহনা বলা মানে হচ্ছে যে এটা হচ্ছে অনেক আমলের পুরনো গহনা, মানে এর মধ্যে কোনো খাদ নেই। তো দেখা যায় যে একসময় গল্পের মধ্যে দেখা যায় যে এই পাশে অনুপমের বিবাহের কাজ শুরু হয়, কিন্তু অপর দিকে অনুপমের মামা শম্ভুনাথ সেনকে ডেকে নিয়ে এবং শ্যাকরার সঙ্গে বসে তারা দাঁড়িপাল্লায় তারা মাপজোপ করে যে কোন সহনা বেশি খাঁটি বা কোন সহনা খাঁটি না। তো এই ক্ষেত্রে কিন্তু অনুপমের কথা কিন্তু কোনো গ্রাহ্য করা হয়নি, অনুপমের যে কথা শুনবে যে সে কি এগুলো চায় নাকি চায় না, এরকম কোনো মতামত এখানে নেওয়া হয়নি। ওকে, তো বলা হচ্ছে এখানে যে অনুপমের শ্বশুর শম্ভুনাথ বাবু যে গহনা দিয়েছিলেন সে গহনা ছিল হচ্ছে যে পিতামহীদের আমলের গহনা, মানে সেটা হচ্ছে অনেক পুরোনো আমলের গহনা, বলছে যে হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। তো বলছে যে বর্তমান সময়ে যে আমাদের স্বর্ণের উপরে যে আমাদের ফ্যাশন বা ডিজাইনগুলো করা হয় এরকম কোনো ডিজাইনের কাজ নয়। যেমন মোটা, এই যে যেমন মোটা তেমন ভারী, তা এইগুলো ছিল যে অনেক পুরাতন আমলের স্বর্ণ। এই স্বর্ণগুলো ছিল একদম পিওর, যেগুলোর ওপরে বর্তমান সময়ে যে আমাদের যে কারুকাজ করা হয় বা যে আমাদের আঁকি করা হয়, যে ডিজাইন নকশা করা হয়, এই ডিজাইন নকশা কোনোটাই ছিল না, বলছে এতে কোনো খাদ নেই। তাহলে এখানে আমাদের শ্যাকরা ছিল, তাহলে শ্যাকরার এইগুলো ওজন করা বা এগুলো দেখার পরে শ্যাকরার মতামত ছিল যে এগুলো হচ্ছে যে
পিতামহী মানে অনেক পুরাতন আমলের গহনা, এদের মধ্যে কোনো সূক্ষ্ম কাজ নাই, এগুলো যেমন মোটা তেমন ভারী এবং এদের মধ্যে কোনো খাদ নাই। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে যে দেখেন এটা হচ্ছে আমাদের এক পক্ষ চলে গেল। এইটা হচ্ছে যে আমাদের গেল যে আমাদের কন্যা পক্ষের দেওয়া অনুপমদের গহনা। ঠিক আছে, এখন এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে কন্যা পক্ষকে আশীর্বাদ করার জন্য তা অনুপমের যে পিস্তুত ভাই তাকে পাঠানো হয়েছিল। এখন দেখি যে অপরদিকে এক জোড়া ইয়ারিং, অপরদিকে এক জোড়া একটা ইয়ারিং ছিল যা দিয়ে কন্যাকে আশীর্বাদ করা হয়েছিল। অর্থাৎ যে তাহলে আমরা দেখেছিলাম যে অনুপমের যে পিস্তুত ভাই তাকে দ্বারা যে আশীর্বাদ করানো হয়েছিল, সে আশীর্বাদে আমাদের যে গল্পের যে নায়িকা তাকে দেওয়া ছিল কি এক জোড়া ইয়ারিং দেওয়া হয়েছিল। ওকে, এখন এই এক জোড়া ইয়ারিং যখন শম্ভুনাথ বাবু যখন আমাদের এখানে শ্যাকরা ছিল বসে, তো শ্যাকরার কাছে তিনি যখন বললেন যে আপনি এটাও একটু পরখ করে দেখেন। মানে এখানে কথা হচ্ছে যে মানে শম্ভুনাথ বাবুর যে যত গহনা ছিল সবগুলো কিন্তু শ্যাকরা কিন্তু দেখেন, যে দেখে বলেন যে না এগুলো খুবই ভালো গহনা, এগুলো অনেক অনেক দামি আর কি, এদের মধ্যে কোনো খাদ নাই। ঠিক তখনই দেখা যায় যে ওই তার পাশেই ছিল হচ্ছে এক জোড়া ইয়ারিং। তখন শম্ভুনাথ সেন তিনি বুদ্ধি করে শ্যাকরার হাতে এটিকে দিয়ে বলেন যে আপনি এটা পরখ করে দেখেন যে এটি আসলে খাঁটি সোনা নাকি এটার মধ্যে অনেক নকল আছে। তো এখন আমরা দেখব যে তখন শ্যাকরার মতামত কি ছিল। তো দেখেন এখানে বলা হচ্ছে যে শ্যাকরা তখন বলতেছে এখানে যে এটা ছিল কি বিলাতি মাল, এটা ছিল একটা বিলাতি মাল, এতে সোনার ভাগ সামান্য আছে। তার মানে দেখলাম এখানে যে মামার সন্দেহ ছিল হচ্ছে যে অনুপমের যে শ্বশুর তার বেয়াই তিনি তাকে স্বর্ণে ফাঁকি দিবেন, যার কারণে তিনি শ্যাকরা নিয়ে গেলেন। আবার আমরা এখানে দেখতে পারতেছি যে অনুপমের যখন আশীর্বাদ যখন শুরু হয় মানে গায়ে হলুদ করা হয়, তার পূর্বে হচ্ছে আমাদের যে নায়িকা আছে তাকে কিন্তু আশীর্বাদ করার জন্য এক জোড়া মাত্র ইয়ারিং দেওয়া ছিল। কি এক জোড়া ইয়ারিং দেওয়া ছিল, এই ইয়ারিংটাও ছিল কিন্তু আমাদের বিলাতি মাল এবং এতে সোনার ভাগ ছিল কি খুব সামান্য ছিল মাত্র। ওকে, দেখেন এবারে যে বিয়ের পাত্রী কল্যাণী, বিয়ের পাত্রীকে এই যে এখানে আমাদের কিন্তু যে মূল যে নায়িকা এতক্ষণ পরে হচ্ছে আমাদের নায়িকার নাম আসলো যে কল্যাণী। তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে যে তাহলে এখানে আমাদের যে নায়ক আছে নায়কের নাম হচ্ছে অনুপম এবং আমাদের যে নায়িকা বা যে কনে তার নাম হচ্ছে কি কল্যাণী এবং কল্যাণীর বাবার নাম হচ্ছে কি শম্ভুনাথ সেন। তাহলে বিয়ের পাত্রী কল্যাণী ও তার বাবা শম্ভুনাথের যৌতুক বিরোধী দৃঢ় মনোভাবের কাছে পরাজিত হয়ে বিয়ের আসর থেকে বিবাহ না করেই ফিরে আসতে হয় অনুপমকে। তার মানে এখানে আমরা দেখতে পাই যে যখনই এরকম যৌতুক বা এরকম যে স্বর্ণ মাপামাপি করা হয় তখন এটা দেখে কল্যাণীর খুব খারাপ লাগে, কারণ তার যে স্বামী বা যে হবু স্বামী অনুপম সে এগুলোকে বাধা না দিয়ে সেগুলোকে চুপ করে সে কিন্তু এগুলোকে সমর্থন করে। তো এইগুলো হচ্ছে যে শম্ভুনাথ বাবু এবং তার যে কন্যা কল্যাণী তাদের কিন্তু খারাপ লাগে, তাদের কিন্তু এটা কিন্তু আত্মসম্মান বোধ লাগে, যার কারণে এই যৌতুক প্রথার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে তারা সেখান থেকে অনুপমদেরকে তাড়িয়ে দেয়, মানে তাদেরকে প্রত্যাখ্যান করে যে এই বিবাহ আর হবে না। তাহলে আমরা দেখলাম যে এতক্ষণ কিন্তু ভালোই হচ্ছিল, যেখানে আমরা ভেবেছিলাম যে অনুপম এবং কল্যাণী অথবা বিবাহ হবে, কিন্তু দেখলাম আমরা যে এক পর্যায়ে এসে অনুপমের মামার যে এই যে শেকরানি যে স্বর্ণ মাপাচুপো করা এর কারণে কিন্তু দেখলাম যে এক পর্যায়ে অনুপমের যে শ্বশুর শম্ভুনাথ বাবু এবং তার যে কন্যা কল্যাণী তাদের এই যে যৌতুক প্রথার বিরুদ্ধে যারা যে দৃঢ় মনোভাব এর কাছে পরাজিত হয়ে অনুপমদের কিন্তু বিবাহ না করে তাদেরকে বাড়ি ফেরত চলে আসতে হয়। তার মানে কি বিবাহ আর হলো না, তাই না? কিন্তু কাহিনী কিন্তু এখানে শেষ না, তাই না? কিন্তু এরপরেও কিন্তু অনেক কাহিনী আছে, তো সেখানে আমরা দেখব। বলছে যে ফিরে আসতে হয় অনুপমকে, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় অনুপম, কারণ কি তার বিবাহ হয়নি। তাহলে একটু আগে যার বিবাহ হচ্ছিল অনুপমের সাথে কল্যাণীর তার সঙ্গে হচ্ছে অনুপমের বিবাহ হয়নি, যার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে অনুপম, কারণ সে তার মনোরাজ্যের প্রেয়সীকে হারান। তার মানে কি যে একটু আগে যার সঙ্গে অনুপমের বিবাহ হতে যাচ্ছিল সে তাকে হারিয়ে ফেললো। ওকে, এরপর দেখি যে বছর খানেক পর, মানে এখানে হচ্ছে যে আমাদের অনুপম এবং কল্যাণীর কাহিনী শেষ না, এরপরে হচ্ছে আরো অনেক কাহিনী আসবে। দেখি তো কিভাবে কাহিনীটা আসে। বলছে বছর খানেক মানে 1 বছর পরে, এখানে কি 1 বছর পরে, 1 বছর পর মাকে নিয়ে তীর্থে যাওয়ার পরে, তাহলে এর মধ্যে আর একটু কাহিনী হয় যে অনুপম কল্যাণীকে হারানোর পরে সে তার নিজের ভুল বুঝতে পারে,
সে তার নিজের ভুল বুঝতে পারে এবং সে খুবই মানে দুঃখের মধ্যে থাকে যে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, হ্যান ত্যান এগুলো করতে থাকে এখানে। কিন্তু দেখা যায় যে 1 বছর পরে অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাওয়ার সময়, কোথায়? তীর্থে। তাহলে তাদের শখ হয়ে, তার মায়ের শখ ছিল যে তিনি একবার যাবেন কোথায়? তীর্থে যাবেন। এই তীর্থে যাওয়ার জন্য অনুপম তার মাকে নিয়ে তীর্থ ভ্রমণের পথে অপ্রত্যাশিতভাবে অনুপমের সাথে কল্যাণীর সাক্ষাৎ হয়। কল্যাণীর সাক্ষাৎ হয়। কিন্তু দেখেন এখানে যে অনুপমের যে মা, অনুপমের মা এবং অনুপম দুজনের মধ্যে কেউই কখনোই কিন্তু তাকে দেখে নাই। এখানে আমাদের নায়িকা যে কল্যাণী আছে, এই কল্যাণী কিন্তু তাদেরকে কখনো দেখে না, তাদের ছবিও দেখে না, তাদেরকে কখনোই সামনে থেকে দেখে নাই। যার কারণে কিন্তু কল্যাণীর সঙ্গে তাদের দেখা হলেও তাকে তারা কিন্তু চিনতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে দেখা যাচ্ছে যেখানে যে বছর খানেক পর মাকে নিয়ে তীর্থে যাওয়ার পথে অপ্রত্যাশিতভাবে অনুপমের সঙ্গে কল্যাণীর সাক্ষাৎ হয়। যদিও অনুপম কল্যাণীকে পূর্বে কখনোই দেখেনি, তার মাও দেখেনি, সেও দেখেনি, তাই তাকে চিনতেও পারেনি। এই যে তাকে চিনতেও পারেনি। তবে ট্রেনে কল্যাণীর প্রাণ চঞ্চলতা এবং প্রতিবাদী মানসিকতা ও হাস্যময়ী রূপ তাকে মুগ্ধ করে। তো দেখা যায় যে এক সময় যে যখন আমাদের ট্রেনে যখন তারা ভ্রমণ করে, তো এক সময় দেখা যায় যে তাদের সিট নিয়ে একটু ঝামেলা হয়, তো সেইখানে হচ্ছে যে ট্রেন যেখানে যে ট্রেন যে মাস্টার থাকে তার প্রতি আমাদের কল্যাণীর একটা প্রতিবাদী একটা মনোভাব দেখা যায়। এই প্রতিবাদী মনোভাব এবং বাচ্চাদের সঙ্গে খেলাধুলা বা কিছু যে খাবার দাবার খাওয়া, এই সকল প্রাণ চঞ্চলতা সব কিছু কিন্তু তাকে আবার মুগ্ধ করে। কিন্তু অনুপম তখনও জানে না যে সে হচ্ছে তার পূর্বে সেই বিবাহ না হওয়া তার সেই পাত্রী। ঠিক আছে? এই যে ট্রেন থেকে নামার সময় অনুপম জানতে পারে যে ওই সেই কল্যাণী। কারণ কি, যখন সে তার প্রতি মুগ্ধ হয়, তাহলে অনুপম ট্রেনে থাকাকালীন তার যে আচার ব্যবহার, যে প্রতিবাদী মনোভাব, যার কারণে সে মুগ্ধ হয়। এবং নামার সময় অনুপমের মা তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি? তখন কল্যাণী বলে যে তার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। যার কারণে অনুপম বুঝতে পারে যে এই সেই কল্যাণী। এটাই ছিল তাদের জানা প্রথম তাদের দেখা। ঠিক আছে? এখন দেখেন কি বলেছে সেখানে, যে পরবর্তীতে অনুপমের মধ্যে পরিবর্তন আসে। তার মানে কি, যে কল্যাণীকে দেখা হয় এখানে। তাহলে কল্যাণীর সঙ্গে তার দেখা হলো এবং সে জেনে গেল যে এই মেয়েটা হচ্ছে যে তার বিবাহ না হওয়া সে পাত্রী। এরপরে পরবর্তীতে অনুপম তার নিজের ভুল বুঝতে পারে। পরবর্তীতে অনুপমের মধ্যে বিশাল এক পরিবর্তন আসে এবং অনুপম মা এবং মামার ভয়কে উপেক্ষা করে শম্ভুনাথ বাবুর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে বিবাহের সময় যে এই যে যৌতুক নিয়ে যে এত সমস্যা বা এত ঝামেলা হলো, তখন কিন্তু অনুপম কিন্তু কোনো কথা বলেনি। কারণ কি, সে ছিল তার মামা এবং তার মায়ের বাধ্য সন্তান, যে মা এবং মামা যা বলবে তাই হবে। কিন্তু কল্যাণীকে দেখার পরে তার মধ্যে তার ভুল সে বুঝতে পারে। যার কারণে সে একসময় মনে করে যে না, আমি ভুল করেছি, আমার ক্ষমা চাওয়া দরকার। যার কারণে সে তার মা এবং তার মামাকে তিনি যে ভয় পেত, এই ভয়কে উপেক্ষা করে অনুপম যায় শম্ভুনাথ বাবুর কাছে এবং তাকে কাছে ক্ষমা প্রার্থনা করে। শম্ভুনাথ বাবু অনুপমের পরিবর্তনে খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন। তার মানে সে যে এখানে বলল যে আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, যখন সে কাছে ক্ষমা চায় এবং অনুপমের এই পরিবর্তন দেখে শম্ভুনাথবাবু তিনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু কল্যাণী আবারও প্রস্তাবে রাজি হয় না। তো শম্ভুনাথবাবু তাকে ক্ষমা করে দেওয়ার পরে অনুপম যায় কল্যাণীর কাছে, কিন্তু কল্যাণী তাকে কিন্তু না করে দেয়। সে বলে যে সে বিবাহ করতে রাজি না। তাহলে আমরা দেখলাম যে 1 বছর আগে যার সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল, বিবাহ হয়েই যাচ্ছিল, কিছু একটা কারণে তাদের মধ্যে বিবাহ হয় নাই, যার ফলে কিন্তু কল্যাণীর মনে একটা রাগের সৃষ্টি হয়। যার কারণে সেই রাগ থেকে অনুপম যখন তার ভুল বুঝতে পারে, যখন তার কাছে আবার যায়, তখন তাকে যে বিবাহের প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে কিন্তু কল্যাণী আবারও রাজি হয় না। কারণ কি দেখি, যে কারণ কল্যাণী ততদিনে নারী শিক্ষার মহান ব্রত গ্রহণ করে বিবাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মানে কি, এই যে 1 বছরের মধ্যে যে কাহিনীটা যে হয়ে গেল, যে বিবাহ হয়নি, এর মধ্যেই আমাদের যে নায়িকা কল্যাণী, সেই কল্যাণী করেছেন তিনি নারী শিক্ষার প্রতি তিনি একটা ব্রত গ্রহণ করেছেন। মানে যে তিনি চান যে কল্যাণী
কল্যাণী নায়িকা চান যে তার মতো যে সকল মেয়েরা সমাজে বেড়ে উঠতেছে তাদের শিক্ষিত হওয়া প্রয়োজন, যার কারণে কল্যাণী নারী শিক্ষার মহান ব্রত গ্রহণ করে এবং তিনি বিবাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করে, যার কারণে অনুপম পুনরায় তাকে বিবাহের প্রস্তাব দিলেও তিনি কিন্তু এটাকে নাকচ করেন, মানে সেটাকে প্রত্যাখ্যান করেন। এখন দেখি যে তবুও আশা ছাড়ে না অনুপম, যে ওই কল্যাণী যে তাকে না বলেছে, এই না বলার পরেও কিন্তু অনুপম কিন্তু কোনো আশা ছাড়ে নাই, যে অনুপম মনে করে যে না আমি আশা ছাড়বো না, আমি লেগে থাকবো। তাহলে বলা হচ্ছে এখানে যে অনুপম তবুও আশা ছাড়ে না কল্যাণীর আশেপাশে থেকে তাকে প্রতিনিয়ত দেখেই সে খুশি থাকে। অর্থাৎ কি যে কল্যাণী কিন্তু তাকে এখানে বিবাহ করে নাই, কিন্তু অনুপম কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। সে মনে করে যে না, একদিন সে কল্যাণীর অভিমান বা রাগকে সে ভাঙাতে পারবে, যার কারণে অনুপম কল্যাণীর পাশে সর্বদাই থাকতো এবং তার কাজে সাহায্য করতো এবং তাকে দেখেই সে কিন্তু খুশি থাকতো। ওকে, এরপর দেখি হচ্ছে আমরা যেখানে হচ্ছে আমাদের শব্দার্থ দেওয়া আছে, যেখানে আমাদের কি কি শব্দার্থ দেওয়া হয়েছে। তো এখানে দেখা যায় যে বলা আছে এখানে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। তো এই কথাটি হচ্ছে অনুপমের বলা হয়েছিল, যে যখন আমাদের নায়ক অনুপমের বর্ণনা দেওয়া হচ্ছিল তখন বলা হয়েছিল যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। এই কথাটি দ্বারা বোঝানো হচ্ছে এখানে যে অনুপমের আত্মসমালোচনা, অনুপমের নিজের যে কথাটা এখানে বর্ণনা করা হয়েছে। কারণ কি, তার জীবনটা যে অত্যন্ত তুচ্ছ সে কথা এখানে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ যে তার জীবনটা না দৈর্ঘ্যের দিক থেকে বড় না প্রস্থের দিক থেকে বড়, এটার মাধ্যমে বলা হয়েছে যে তার জীবনটা অত্যন্ত তুচ্ছ জীবন। এরপর আসা হচ্ছে আমাদের মাকাল ফল। তাহলে মাকাল ফল অর্থ হচ্ছে যে দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ এবং সারযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। আমি আগেই বলেছিলাম যে মাকাল ফল দেখতে হয় খানিকটা আপেলের মতো, খুবই লাল রং হয়, কিন্তু এটা ভাঙার পরে এদের মধ্যে কিন্তু দুর্গন্ধ দেখা যায়, যার কারণে এটা কিন্তু খাওয়া যায় না। বলেছে এখানে যে অন্নপূর্ণা মানে হচ্ছে যে অন্নে পরিপূর্ণা বা দেবী দুর্গা। বলছে যে এখানে আটটা আমাদের আছে যে গজানন। এই যে এখানে আছে যে গজানন মানে কি, যে গজ আনন যার বা গণেশ, এটা কিন্তু আমাদের একটা সমাস, এটা আমাদের সমাসপদ। বলছে যে কি, বলছে যে গজ আনন যার, তার নাম হচ্ছে কি গণেশ বা গজানন। এরপরে আসে হচ্ছে যে আজও আমাকে দেখিলে মনে হইবে, মানে এখানে বলা হচ্ছে যেখানে যে আজও আমাকে দেখে মনে হইবে আমি যেন অন্নপূর্ণার কোলে সেই ছোট্ট ছেলেটি। অনুপম নিজেকে ব্যাখ্যা করার সময় এগুলো বলেছেন যে আমাকে দেখলে এখনো মনে হইবে যে আমি যেন অন্নপূর্ণার কোলে সেই গজাননটি। এটার কথা হচ্ছে যেখানে যে দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিককে বোঝানো হয়েছে ব্যঙ্গার্থে প্রয়োগ। এই কথাটির মাধ্যমে কিন্তু অনুপম নিজেকে ব্যঙ্গার্থে প্রকাশ করেছেন। তারপর দেখি যে ফল্গু শব্দের অর্থ কি, যে ভারতের গয়া। তাহলে ভারতের গয়া অঞ্চলের সলিল নদী। বলছে যে ফল্গু বালির মতো তিনি আমাদের সমস্ত। তো এইখানে এইটার কথা বলার অর্থ হচ্ছে যে তার মামা, অনুপমের মামা, তিনি হচ্ছে যে ফল্গুর বালির মতো তিনি অনুপমদের পুরো যে পরিবারটাকে তিনি আঁকড়ে রেখেছেন। অর্থ হচ্ছে এখানে যে অনুপমের মামার চরিত্র বা বৈশিষ্ট্য সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য এটাকে বোঝানো হয়েছে কি, যে ফল্গুর বালির মতো তিনি তাদের যে পরিবার ছিল সে পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করছেন কে, অনুপমের মামা। এরপর আসে হচ্ছে যে এই যে গন্ডুস মানে হচ্ছে যে এক মুখ বা এক কোষ জল। কোষ মানে হচ্ছে যে এইটা, এই যে এখানে যেটুকু জল বা পানি আসবে এটার নাম হচ্ছে কোষ বলা হবে। এই যে এক কোষ জল অথবা এক মুখ জল, এটার নাম হচ্ছে কি গন্ডুস। বলছে যে অন্তপুর মানে হচ্ছে কি অন্দর মহল বা ভেতর বাড়ি, মানে বাড়ির ভেতরে যে বাড়ি তার নাম হচ্ছে কি অন্তপুর বা ভেতর বাড়ি। তো দেখা যায় যে আমাদের ওই সময় কিছু আমাদের জমিদার বাড়ি থাকতো। তো জমিদার বাড়ি যখন থাকে তাদের দেখা যায় যে আমাদের বাড়ির মাঝখানে অনেক জায়গা থাকে, ওটার নাম হচ্ছে কি অন্দর মহল বা ভেতর বাড়ি। বলা সেখানে যে স্বয়ংবরা মানে হচ্ছে যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। গুড়গুড়ি মানে হচ্ছে আল বলা। গুড়গুড়ি মানে হচ্ছে যে আল বলা বা দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ।
তাহলে গুড়গুড়ি হচ্ছে যে হুকা জাতীয় যেটা খাওয়া হয়, নাম হচ্ছে আলবোলা বা দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। বলছে বাদা হুকা মানে সাধারণ মানুষের ব্যবহার্য নারকেল খোলে, মানে নারকেলের যে উপরে যে শক্ত আবরণ থাকে ওই সে শক্ত আবরণে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। ওকে, এটার নাম হচ্ছে কি আমাদের বাদা হুকা। উমেদারি মানে কি প্রার্থনা, মানে কি যে প্রার্থনা, যে চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। বলছে যে অবকাশের মরুভূমি অর্থ হচ্ছে যে আনন্দহীন প্রচুর অবসর সময়। বলছে যে এখানে যে অবকাশের মরুভূমি মানে এখানে তার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, অর্থাৎ কি এখানে আনন্দহীন প্রচুর সময়কে এখানে বোঝানো হয়েছে। এরপর দেখি আমরা বলছি যে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ যে কল্যাণীদের বংশে যে এক সময় যে ধন সম্পদ বা যে অভাব ছিল না সেটা কিন্তু এখানে আমাদের উল্লেখ করা হয়। ওই যে পশ্চিমে বলতে এখানে ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। বলছে আন্দামান দ্বীপ, এই আন্দামান দ্বীপ হচ্ছে যে বঙ্গোপসাগরের একটা দ্বীপ বিশেষ, যেখানে স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন দেওয়া হতো। নির্বাসন শব্দের অর্থ হচ্ছে কি যে যারা অপরাধী থাকতো সে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে একা একা একটা নির্জন দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো, এটাকে বলা হয় কি নির্বাসন। হচ্ছে কন্যগড় মানে হচ্ছে যে কলকাতার নিকটস্থ একটি স্থান। মনু মানে হচ্ছে যে কি বিধানকর্তা, মনু অর্থ কি যে বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা মুনি বিশেষ। বলছে মনু সংহিতা অর্থ কি যে মনু প্রণীত মানুষের আচরণ বিধি সংক্রান্ত গ্রন্থ। এবং তাহলে এগুলো দেখলাম আমরা কি শব্দার্থ হচ্ছে এইগুলো। তো শব্দার্থ এখানে আমাদের আরো অনেকগুলো আছে, যেমন পঞ্চস্বর, কনসার্ট, শ্যাকরা। তো শ্যাকরা মানে কি স্বর্ণকার, শ্যাকরা মানে হচ্ছে স্বর্ণকার। ওকে, তো এগুলো হচ্ছে আপনারা দেখবেন একটু। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল কি ইয়ারিং। তো দেখেছিলাম আমরা যে অনুপমে যখন আমাদের গায়ে হলুদ হয় তখন অনুপমদের পক্ষ থেকে কল্যাণীকে আশীর্বাদ করার জন্য তাকে এক জোড়া ইয়ারিং দেওয়া হয়। তাহলে এই ইয়ারিং শব্দের অর্থ কি? ইয়ারিং শব্দের অর্থ হচ্ছে যে কানের দুল। ইয়ারিং মানে কি কানের দুল। ওকে, এরপর দেখি হচ্ছে আমরা এখানে দেওয়া হয়েছে শব্দার্থগুলো, এটা আপনি দেখে নেবেন এখান থেকে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে আমাদের এখানে এমসিকিউ, যে এতক্ষণ যে আমরা যে আমাদের যে মূল পাঠটা পড়লাম এই মূল পাঠটা পড়ার পরে এখন আসবো হচ্ছে আমাদের এমসিকিউতে। তো এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেওয়া হয়েছে, যে আশা করি যে এখান থেকে যেই এমসিকিউরা 30-40টা যে এমসিকিউ দেওয়া হয়েছে আশা করি যে আপনারা ভালো করে পড়লে এখান থেকে আপনারা আপনাদের বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আপনারা কমন পাবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে যুক্ত করা হয়েছে। তো এখানে আমাদের এমসিকিউর প্রথমটা হচ্ছে যে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন। তো আমরা দেখেছিলাম যে অনুপমের বাবা তিনি তার জীবনে তিনি একজন ছিলেন কি উকিল ছিলেন, যার কারণে তিনি কিন্তু শুধু অর্থ উপার্জন করে গেছেন, তিনি কিন্তু সেটাকে ভোগ করার তিনি সময় পান নাই, যার কারণে মৃত্যুতেই অনুপমের বাবার প্রথম অবসর ছিল। তাহলে এখানে উত্তর হবে কি ওকালতি। উত্তর হবে এখানে ওকালতি, যে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন, ডাক্তারি, ওকালতি, মাস্টারি, ব্যবসা। উত্তর হবে হচ্ছে আমাদের ওকালতি, কারণ অনুপমের বাবা তিনি ওকালতি করে প্রচুর টাকা কামিয়েছেন কিন্তু ভোগ করার আর সময় পাননি। তারপরে আসে হচ্ছে যে মামাকে ভাগ্য দেবতার, এই যে মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি। তাহলে আমরা দেখেছিলাম যে অনুপমের বাবা মারা যাওয়ার পরে তাদের যে পরিবারে যে সকল দায়িত্ব অনুপমের মামা গ্রহণ করে, যার কারণে তাকে বলা হচ্ছে যে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এই প্রধান এজেন্ট বলার কারণ কি? ক হচ্ছে প্রতিপত্তি, খ প্রভাব, গ বিচক্ষণতা, ঘ কূটবুদ্ধি। তো এখানে আমরা দেখেছিলাম যে অনুপমের যে মামা ছিল, অনুপমের মামা অনুপমদের পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করার কারণে তাকে বলা হয়েছিল কি যে তাদের পরিবারের প্রধান এজেন্ট। তাহলে এখানে দেখা যায় যে এখানে হবে কি প্রভাব, কারণ কি অনুপমদের পরিবারে অনুপমের মামা যা বলতো সেটাই হতো, যার কারণে এটা এক ধরনের প্রভাব বলা হয়, যে অনুপমের মামার যে প্রভাব ছিল এই প্রভাবের কারণেই তাকে বলা হতো যে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। উত্তর হবে প্রভাব। এরপর আসি যে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কি। অবকাশ মানে হচ্ছে যে ছুটি, ঠিক আছে, প্রথম ছুটি। তাহলে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? তো আমরা এখান থেকে দেখেছি মুনমুন লিখেছেন হচ্ছে খ। এটি কত নম্বরের খ বললে ভালো হতো?
যে এখানে আপনারা যারা কমেন্ট করবেন তারা অবশ্যই একটু সামনে একটু নম্বর লিখে দেবেন যে কত নম্বরের উত্তর খ। তাহলে এখানে বলা হচ্ছে যে খ, অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? ক নম্বর হচ্ছে তীর্থযাত্রা, খ হচ্ছে চাকরি থেকে অবসর, গ হচ্ছে মৃত্যু, ঘ হচ্ছে সংহিতা পাঠ। তো আমরা দেখেছিলাম যে অনুপমের বাবা তিনি ছিলেন একজন ছিলেন উকিল। উকিল হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কখনো সময় পাননি, যার কারণে তিনি মৃত্যুতেই প্রথম তার অবকাশ হয়। তাহলে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কি? মৃত্যু। উত্তর হবে গ, মৃত্যু। তাহলে মৃত্যুর মাধ্যমে অনুপমের বাবা তিনি প্রথম অবকাশ পান। এরপরে আসে হচ্ছে যে অপরাজিতা গল্পের অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক কে? হরিশ, ক হচ্ছে হরিশ, মামা, মা, বিনু দাদা। তো আমরা দেখেছিলাম এখানে যে অনুপমের বাবা মারা যাওয়ার পরে অনুপমের মামাই তাদের পরিবারে ছিল আসল অভিভাবক, এবং অনুপমের মামার কথা মতো বাধ্য হয়ে থাকতো, যে যার ফলে দেখা যায় যে অনুপমের বিবাহেতে যৌতুক প্রথা বা পণ নিয়ে যে সমস্যাটা হয়, যার কারণে কিন্তু অনুপম কিন্তু কোনো কথা বলেনি। কারণ কি? সে মনে করতো যে তার মামা তার থেকে বিজ্ঞ এবং তার মামা যা মনে করেন সেটা সঠিক। তাহলে এখানে হবে কি যে অপরাজিতা গল্পের অনুপমের আসল অভিভাবক কে ছিল? হবে উত্তর মামা। ওকে। তারপর দেখি হচ্ছে যে অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ। অনুপম কেন তার মামাকে ফল্গুর বালি বলেছেন? অনুপম কেন তার মামাকে ফল্গুর বালি বলেছেন? ক নদীর মতো গতিশীল, খ দয়ামায়াহীন, গ পরিবারের সর্বময় কর্তা, ঘ লোভী প্রকৃতির মানুষ। এটা একটু আপনারা আমাকে কমেন্ট করে জানান যে 5 নম্বর অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ কি? তিনি কি ছিলেন যে যার কারণে তাকে ফল্গুর বালি বলা হয়েছে? ক নদীর মতোই গতিশীল, খ দয়ামায়াহীন, গ পরিবারের সর্বময় কর্তা, ঘ লোভী প্রকৃতির মানুষ। ক নদীর মতো গতিশীল, খ দয়ামায়াহীন, গ পরিবারের সর্বময় কর্তা, ঘ লোভী প্রকৃতির মানুষ। তাহলে এখানে আমরা দেখেছিলাম যে অনুপমের মামা ছিলেন তাদের পরিবারের একজন সর্বময় কর্তা। সর্বময় কর্তা তিনি হচ্ছে যে ফল্গুর বালির মতো তাদের পরিবারকে তিনি আঁকড়ে ধরেছিলেন, যার কারণে এখানে অনুপম তার মামাকে বলেছিল যে তিনি হচ্ছে তাদের ফল্গুর বালির মতো তাদের সঙ্গে জড়িয়ে আছেন। ও সেখানে যে অপরাজিতা গল্পে সরস রসনার গুণ বলার পটুকে। তাহলে অপরাজিতা গল্পে সরস রসনার গুণ বলাই পটুকে। তো আমরা দেখেছিলাম যে অনুপমের একটা বন্ধু ছিল, যে বন্ধু ছিল হচ্ছে সরস রসনায় খুব পটু। এখানে সে কে ছিল? অপরাজিতা, অনুপম, হরিশ, বিনু দাদা। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি? হরিশ। কারণ কি? অনুপমের বন্ধু ছিল হরিশ, যে ছিল খুবই কথায় পটু এবং যে কানপুরে কাজ করত। কোথায়? কানপুরে কাজ করত। এরপর আসে হচ্ছে এখানে যে অপরাজিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? তো আমরা দেখেছিলাম যে অনুপমকে আশীর্বাদ করতে যায় অনুপমেরই পিস্তুত ভাই। তার নাম কি ছিল? হরিশ, মামা, বিনু, মা। তাহলে আমরা দেখেছিলাম যে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় অনুপমের পিস্তুত ভাই, তার নাম হচ্ছে বিনু বা বিনু দাদা। বিনু বা বিনু দাদা। এরপর দেখি হচ্ছে আমরা যে শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? তাহলে এখন কি এমন হয়েছিল যার কারণে শ্বশুরের সামনে অনুপমকে মাথা হেট মানে মাথা নিচু করে রাখতে হয়েছিল? ক শ্বশুরের ব্যবহারে, খ লজ্জায়, গ বিয়ের আয়োজন দেখে, ঘ মামার গহনা পরীক্ষার কারণে। তাহলে কি এমন কারণ হয়েছিল এখানে যে যার কারণে অনুপমকে তার শ্বশুরের সামনে মাথা নিচু করে থাকতে হয়েছিল? তাহলে কি এমন কারণ হয়েছিল বিবাহের মধ্যে যার কারণে অনুপমকে তার নিজের মাথা হেট করে রাখতে হয়েছিল? তাহলে এটা হবে কি যে অনুপমের মামা তার বেয়াইকে কিন্তু সে সর্বদাই কিন্তু অবিশ্বাস করত। অনুপমের মামা মনে করত যে তার বেয়াই তাকে স্বর্ণে ফাঁকি দিতে পারে, যার কারণে তিনি বিবাহের সময় তার সঙ্গে একটা স্যাকরা নিয়ে তিনি ওখানে উপস্থিত হন। আর এই কারণে কিন্তু অনুপম তার শ্বশুরের সামনে মাথা হেট করেছিল। তাহলে উত্তর হবে এখানে কি? ঘ যে মামার গহনা। এই যে মামার গহনা পরীক্ষার কারণে অনুপমের কিন্তু মাথা হেট করে
তার শ্বশুরের সামনে দাঁড়িয়েছিল। তারপর দেখি যে অনুপমের মামার গহনা পরীক্ষার বিষয়টি কি প্রকাশ করে। তাহলে অনুপমের মামার এই যে অনুপমের মামার গহনা পরীক্ষার বিষয়টি কোনটিকে প্রকাশ করে? ক মায়ের অনুরোধ, খ লোকবল বৃদ্ধি, গ বন্ধুত্বের খাতির, ঘ বিশ্বাসের অভাব। তাহলে আমরা দেখেছিলাম যে অনুপমের মামার তার ব্যয়ের প্রতি বিশ্বাস খুবই কম ছিল, মানে বিশ্বাস নাই, যার কারণে সে হচ্ছে যে স্বর্ণগুলোকে সে পরখ করে দেখেছিল। উত্তর হবে এখানে ঘ, কারণ কি এখানে বিশ্বাসের অভাব ছিল। তিনি মনে করতেন যে অনুপমের শ্বশুর তাদেরকে সোনায় ঠকাবেন। তারপর এখানে আছে 10 নম্বর, যে তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। এই যে আমাদের যে যৌতুক যে প্রথায় যে স্বর্ণ যে নিয়ে এত যে ঝামেলা হলো বা যে সমস্যা হলো, এই স্বর্ণ মাপার পরে তখন সম্রাট বাবু তাদেরকে বলেন যে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। এই উক্তিটি কিন্তু বলা ছিল সম্রাট বাবুর। এই উক্তিটির মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন? ভদ্রতা, দায়িত্ব, প্রত্যাখ্যান না প্রতিরোধ? তাহলে দেখা যায় যে বিবাহের সময় যে আমাদের যে স্বর্ণ যেগুলো আমাদের ওজন দেওয়া হয়, এরপরে কিন্তু শম্ভুনাথ বাবু বলেন যে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। এই কথাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? ভদ্রতা, দায়িত্ব, প্রত্যাখ্যান না প্রতিরোধ? অবশ্যই হবে কি প্রত্যাখ্যান। কারণ কি তিনি সেখানে কিন্তু অপমানিত বোধ করেন, যার কারণে তিনি সিদ্ধান্ত নেন যে তার মেয়ে কল্যাণীর সঙ্গে এই অনুপমের বিবাহ দেওয়া যাবে না, যার কারণে তিনি তাদের বিবাহকে প্রত্যাখ্যান করেন এবং বলেন যে তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। এরপরে আসে হচ্ছে যে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? এই যে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? তাহলে কেন শম্ভুনাথ সেন সে কেন তার মেয়ে কল্যাণীকে অনুপমের সঙ্গে বিবাহ দিল না? অভিমান, আত্মসম্মানবোধ, অহংকার নাকি রাগ? তাহলে এখানে আপনারা মনে করতে পারেন যে রাগ অথবা অভিমান, আপনারা মনে করতে পারেন যে রাগ হতে পারে অথবা অভিমান হতে পারে, কিন্তু না, এখানে কোনোটা হবে না। কারণ যখন সকলের সামনে অনুপমের বাবাকে ডেকে আনা হয় এবং তাকে বলা হয় যে এই স্বর্ণের মধ্যে খাদ আছে, এই স্বর্ণগুলোকে আমাদের পরখ করে দেখতে চায়, তখন কল্যাণীর পিতা শম্ভুনাথ বাবুর মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু একটা আত্মসম্মান বোধ কাজ করে, মানে খারাপ লাগেন তার মধ্যে, যার কারণে তিনি অপমানিত বোধ করেন। আর এই আত্মসম্মান বোধের কারণে কিন্তু তিনি অনুপমের সঙ্গে কল্যাণীকে বিবাহ দিতে রাজি হননি। তো উত্তর হবে এখানে আমাদের আত্মসম্মান বোধ। এখানে কিন্তু আমাদের অভিমানও নাই, রাগও হবে না, কারণ কি তিনি সেখানে কিন্তু অপমানিত বোধ করেন। আর নিজের যে আত্মসম্মান বোধটা আছে, এই আত্মসম্মান বোধের কারণেই কল্যাণীকে তা অনুপমের সঙ্গে তিনি বিবাহ দিতে রাজি হননি। কিসের কারণে? আত্মসম্মান বোধের কারণে। এরপর দেখি আমরা যে অপরাজিতা গল্পে কল্যাণী কোথায় নেমেছিল, দেখেন তো। এখানে বলা হচ্ছে যে অপরাজিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? বনগাঁও, কানপুর, হাওড়া, শিয়ালদহ। তাহলে এখানে বলছে যে অপরাজিতা কোথায় নেমেছিল? অবশ্যই হবে এটা কোথায় আমাদের? বনগাঁও, কানপুর, হাওড়া, শিয়ালদহ। হবে কি কানপুর। কোথায়? কানপুরে। তারপর দেখিয়েছে আমরা এখানে যে অপরাজিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? তো মাতৃ আজ্ঞা শব্দের অর্থটা কি? তো যখন দেখা যায় যে অনুপম তার নিজের ভুল নিজে বুঝতে পারে, এই ভুল বোঝার পরে অনুপম সে আবার তার কাছে যায়, কিন্তু কল্যাণী তাকে বুঝিয়ে বলে যে না, আমি মাতৃ আজ্ঞা পালন করতে আমি ব্যস্ত, আমি এখন বিবাহ করতে পারবো না। তো এইখানে মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? বলছে যে মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষার ব্রত নাকি দেশ সেবায় আত্মনিয়োগ। তাহলে এখানে মাতৃ আজ্ঞা বলতে এখানে মাতৃ এখানে কিন্তু মা না, মাতৃ শব্দের অর্থ মা হলেও এখানে মাতৃ শব্দের অর্থ হবে কি দেশ। ঠিক আছে, দেশ হবে। তাহলে হবে কি এখানে দেশ সেবায় আত্মনিয়োগ। তাহলে এখানে অনুপমকে কল্যাণী বলে যে না, আমি এখন বিবাহ করতে পারবো না, কারণ আমি এখন দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছি। এটা মানে কি মাতৃ আজ্ঞা। এরপর বলা যায় যে দক্ষযজ্ঞ। তো দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? যজ্ঞানুষ্ঠান, হট্টগোল, শিব পূজা নাকি বিপর্যয়। তাই দক্ষযজ্ঞ মানে কি? যে হট্টগোল। তাহলে অনুপমের বিবাহের সময় যে ব্যান্ড, কাশি, হ্যানত্যান এগুলো নেওয়া হয়, এগুলোর মাধ্যমে কিন্তু এক প্রকার দক্ষযজ্ঞ হয়ে যায়, সেটা মানে কি হট্টগোল।
পাশাপাশি যে এখানে হট্টগোল বলতে আমাদের আরেকটি বিষয়কে বোঝানো হয় যে যখন অনুপমকে যখন বিবাহ আসর থেকে বের করে দেওয়া হয় বিবাহ না দিয়ে, তখন অনুপমদের যে বর যাত্রী ছিল মানে অনুপমদের সঙ্গে যারা গিয়েছিল সেখানে তাদের মধ্যে এক প্রকার কোলাহল শুরু হয়ে যায়। তো সেইখানে হট্টগোল বলতে এই দক্ষযজ্ঞকে বোঝানো হয়ে থাকে। তারপর দেখি যে অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কী ছিল। তাহলে এখানে আমাদের এই গল্পে একটা নদীর নাম বলা হয় যার নাম হচ্ছে ফল্গু নদী। এই ফল্গু নদীর কিছু আমাদের একটা বৈশিষ্ট্য ছিল। এটি কি ছিল বলছে অন্তঃসলিলা, খরস্রোতা, জোয়ার ভাটাহীন নাকি উপদ্বীপ বেষ্টিত। তাহলে এখানে আমরা দেখেছিলাম যে অপরিচিতা গল্পে ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে কি অন্তঃসলিলা। অন্তঃসলিলা ছিল কি এই নদীর মূল বৈশিষ্ট্য। এরপরে আসে হচ্ছে যে অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে অপরিচিতা হচ্ছে যে আমাদের উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। উত্তর হবে ক, উত্তম পুরুষ। এরপরে আসে হচ্ছে যে কন্যার রূপগুণের বর্ণনায় বিনু দাদা কি বলেছিলেন। তাহলে কন্যাকে যখন সে আশীর্বাদ করতে যায় সেখান থেকে সে তাকে সামনাসামনি দেখতে পারে। তো দেখার পরে অনুপমদের বাসায় এসে সে কি বলেছিল, মন্দ নয় হে খাঁটি সোনা বটে বা খাঁটি সোনা হে। এখান থেকে কোন কথাগুলো তিনি বলেছিলেন। তো এখান থেকে উত্তর হবে হচ্ছে আমাদের এই যে এটা মন্দ নয় হে এবং খাঁটি সোনা বটে। উত্তর হবে কি ক, 1 আর 2। কারণ কি খাঁটি সোনা হে এইটি কিন্তু তিনি বলেন নাই, তিনি বলেছিলেন যে খাঁটি সোনা বটে। তাহলে উত্তর হবে কি আমাদের ক, 1 আর 2। এরপর দেখি যে অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল কি। এখানে অধিক না, এখানে অধিক বয়স হবে না, এটা অল্প হতে পারে। যাই হোক, বলছে যে অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ কি ছিল। টাকার প্রতি লোভ, বাবা মায়ের একমাত্র সন্তান, গুণবতী ও রূপসী। তাহলে এখানে কি এমন গুণ ছিল যে গুণের কারণে হচ্ছে যে অনুপমের মামা কন্যার বয়স খুব কম হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বিবাহ করতে রাজি ছিল। উত্তর হবে কি যে টাকার প্রতি লোভ এবং কি টাকার প্রতি লোভ এবং মা বাবার একমাত্র সন্তান, মানে কি যে এই ক্ষেত্রে তাদের পরিবারে যে ধন সম্পদগুলো আছে সে সকল কিছুর ভাগ পাবে অনুপম, যার কারণে উত্তর হবে কি 1 আর 2। ওকে, হবে কি টাকার প্রতি লোভ এবং বাবা মায়ের একমাত্র সন্তান। এরপরে আসা হচ্ছে যে অপরিচিতা গল্পে অনুপমের জীবনটা না দৈর্ঘ্যে না প্রস্থের দিক থেকে বড়, এটার কারণ কি ছিল। মামার শাসন, কর্মহীন অলস জীবন নাকি MA পাস করা। তো এখানে বলা হচ্ছে যে অপরিচিতা গল্পে অনুপমের জীবনটা না দৈর্ঘ্যে বড় না প্রস্থের দিক থেকে বড়, এটার কারণ কি। মামা শাসনে থাকা, কর্মহীন অলস জীবন নাকি MA পাস করা। তো এখানে উত্তর হবে হচ্ছে এখানে 2 আর 3 এখানে উত্তর হবে 2 আর 3 যে কর্মহীন অলস জীবন এবং MA পাস করা, এই দুটিকে তিনি একটু নিচুভাবে দেখিয়েছেন যে এই জীবনটা না দৈর্ঘ্যের দিক থেকে বড় না গুণের দিক থেকে বড় এরকম। এরপর আসা হচ্ছে যে শম্ভুনাথ সেনের চরিত্রে কি ফুটে উঠেছেন। যে শম্ভুনাথ বাবু বা শম্ভুনাথ সেন, এই শম্ভুনাথ সেনের মধ্যে কোন চরিত্র ফুটে উঠেছে। ক, দৃঢ়চেতা মনোভাব, আভিজাত্যবোধ নাকি আত্মসম্মানবোধ। তো এইখানে আমাদের তিনটার মধ্যে এই যে এই অপশনটা যে আসে আভিজাত্যবোধ মানে কি যে অনেক মানে বড়লোকি ভাব দেখানো, কিন্তু যখন আমরা দেখতে পাই গল্পের মাঝখানে যে যখন বিবাহের দিন যখন অনুপমরা যখন বরযাত্রী নিয়ে যখন তাদের বাড়িতে যায় তখন দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু একটা মধ্যম রকমের আয়োজন ছিল এবং অনুপমের যে শ্বশুর শম্ভুনাথ সেন তার গায়ে ছিল একটা চাদর, ঠিক আছে, তার মধ্যে কিন্তু কোনো আভিজাত্য মানে বড়লোকি কোনো ভাব দেখা যায়নি। এটা মানে কিন্তু বড়লোকি ভাব, ঠিক আছে, বড়লোকি ভাব। তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে অনুপমের যে শ্বশুর ছিল তার মধ্যে কিন্তু আমরা কখনো বড়লোকি ভাব দেখতে পাই না, যার কারণে উত্তর হবে আমাদের কি 1 আর 3 হবে কি যে দৃঢ়চেতা মনোভাব এবং আত্মসম্মান বোধ। এই আত্মসম্মান বোধের কারণে কিন্তু অনুপমের শ্বশুর অপমানিত হওয়ার পরে তার কন্যার সঙ্গে অনুপমের বিবাহ দিতে রাজি হননি। এরপর আসে যে এখানে আমাদের একটা উদ্দীপক বলা হয়েছে যে বলছে যে বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসলো।
পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথীকে বিয়ে করে আনলো। তাহলে এখানে দেখা যায় যে এখানে আমাদের যে নাম বলা আছে তার নামটা হচ্ছে সবুজ। তাহলে সবুজের পিতা যৌতুকের দাবির কারণে সবুজের বিবাহ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু পিতামাতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথীকে বিবাহ করে আনলো। এখন বলা হচ্ছে এখানে যে উদ্দীপকের সবুজের পিতা, এই যে উদ্দীপকের সবুজের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? তাহলে এখানে যে তার বাবার মধ্যে যে যৌতুক চাওয়ার যে প্রবণতা আছে, এই প্রবণতার সঙ্গে আমাদের এখানে কার সঙ্গে মনে করিয়ে দেয়? মা, মামা, শম্ভুনাথ নাকি উকিল? তো আমরা দেখেছিলাম যে অপরিচিতা গল্পে আমাদের মামার মধ্যে এক প্রকার যৌতুক বা টাকার লোভ ছিল, যার কারণে উদ্দীপকে সবুজের বাবার সঙ্গে এখানে আমাদের মামার একটা ভীষণ একটা মিল পাওয়া যায়। উত্তর হবে মামা। এরপর দেখি হচ্ছে আমরা যে উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য? এই যে উদ্দীপকে এখানে দেখা যায় যে পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথীকে বিয়ে করে আনে সবুজ। কিন্তু আমরা আমাদের যে মূল গল্প ছিল সে গল্পে দেখতে পাই যে অনুপম কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে গিয়ে অনুপমের মামা এবং মাকে তিনি কিছুই বলেন না, যার কারণে কিন্তু তাদের বিবাহ সম্পন্ন হয়নি। তাহলে উদ্দীপকে সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভাঙতো না? তাহলে সবুজের মধ্যে এমন চরিত্র আছে বা যে গুণটা আছে, যেই গুণটা আমাদের অনুপমের মধ্যে থাকলে তারও বিবাহ ভাঙতো না, সেও তার কল্যাণীকে বিবাহ করতে পারত। ক দৃঢ়তা, খ বলিষ্ঠতা, গ সাহসিকতা, ঘ ব্যক্তিত্ববোধ। তো এখানে অনেকে মনে করতে পারেন যে এখানে উত্তর হবে সাহসিকতা, কিন্তু না, এটা হচ্ছে ব্যক্তিত্ববোধই হচ্ছে আসল। তাহলে ব্যক্তিত্ববোধ এই গুণটা যদি থাকতো তাহলে অনুপম সে নিজে বুঝতে পারতো যে এই যে যৌতুক বা যে পণ যে দেওয়া নেওয়া, এই যৌতুক বা পণ দেওয়া নেওয়া এটা একটা বিষয়টি খুবই খারাপ দেখায়, যার কারণে কিন্তু এই যে গুণ, এই গুণটি না থাকার কারণে কিন্তু অনুপমের বিবাহ হয়নি। তো যার কারণে এখানে আমরা মনে করি যে সবুজের মধ্যে ব্যক্তিত্ববোধ গুণটি ছিল, এই গুণটি যদি আমাদের অনুপমের মধ্যে থাকতো তাহলে অনুপমের কিন্তু বিবাহ সম্পন্ন হতো। তারপর দেখি আমরা যে বাংলা ছোট গল্পের সার্থক রূপকারকে। তো এই বাংলা গল্পের যে সার্থক রূপকার মানে আমাদের যে ছোট গল্পে যে রূপ দান করেন, সে সার্থক রূপ দান করেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কাজী নজরুল ইসলাম? তো আমরা দেখেছিলাম যে রবীন্দ্রনাথের হাত ধরেই মাত্র 16 বছর বয়সে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী, মাত্র 16 বছর বয়সে ভিখারিণী, তাহলে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে তার আত্মপ্রকাশ ঘটে, এবং এই রবীন্দ্রনাথের মাধ্যমে কিন্তু আমাদের বাংলা ছোট গল্পের কিন্তু উদ্ভব এবং বিকাশ হয়। তাহলে এখানে উত্তর হবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বাংলা ছোট গল্পের সার্থক রূপকারকে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আমরা আসি যে গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা কত ছিল? তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ ছিল, সে গল্পগুচ্ছের মধ্যে কতগুলো ছোট গল্প ছিল? 94, 95, 96, 97। উত্তর হবে হচ্ছে এখানে 95টি। তাহলে তার এই যে গল্পগুচ্ছ ছিল, এই গল্পগুচ্ছের মধ্যে টোটাল গল্পের সংখ্যা ছিল হচ্ছে আমাদের এতটি, 95টি। তারপরে আমরা আসি যে মামার মন ভারী হলো কেন? মানে কি এমন শুনে যে মামার মন ভারী হলো? যে পণ মানে কি? যৌতুক, ঠিক আছে? পণ মানে কি? যৌতুক। তাহলে পণের অঙ্ক সামান্য বলে, মেয়ের বয়স কম বলে, মেয়ের শিক্ষা কম বলে, নাকি মেয়ের বয়স বেশি বলে? তাহলে আমরা দেখেছিলাম যে কল্যাণীর বয়স ছিল মাত্র 15। তাহলে কল্যাণীর বয়স ছিল মাত্র 15, এই বয়সটি খুবই কম। এই কম হওয়ার কারণে মামার মনটা একটু ভারী হলো। তাহলে হবে কি উত্তর? যে মেয়ের বয়স কম বলে মামার মনটা ভারী হলো। তারপরে আসি যে অপরাজিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলে ছিল? তাহলে অনুপমকে যেগুলো যৌতুক দেওয়া হচ্ছিল, সে যৌতুকের গহনাগুলো ছিল কোন আমলের? মাতামহীর, পিতামহীর, পুরনো আমলে নাকি পূর্বপুরুষের? এইখানে যে সবগুলো কিন্তু মিনিং বা অর্থ একই হলেও
এই যে মাতামহীর, পিতামহীর, প্রণামল বা পূর্বপুরুষের, এই অর্থগুলো যদি আমাদের সেম সেম মনে হলো, কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করে একটা আমাদের বলে দেওয়া হয়েছে আমাদের গল্পের মধ্যে, সেটি হচ্ছে আমাদের পিতামহী, যার কারণে এটা আমাদের হবে পিতামহী হবে। তো এই ক্ষেত্রে মাতামহী হবে না বা এগুলো কিন্তু কোনোটা হবে না আমাদের, কারণ কি এই আমাদের গল্পের মধ্যেই বলে দেওয়া হয়েছে যে এই গহনাগুলি ছিল পিতামহীদের আমলে। উত্তর হবে কি পিতামহীদের। তারপরে আসে হচ্ছে আমরা যে অপরাজিতা গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠলো কেন? তাহলে কি এমন হয়েছিল যার কারণে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠলো? বলছে অপমানে, অপমানে, লজ্জায়, রাগে না পরাজয়ে। তো দেখা যায় যে যখন আমাদের যে স্বর্ণ যে আমাদের ওজন দেওয়া যে মাপা, এই কাজটা হয়ে যাওয়ার পরে অনুপমের যে শ্বশুর শম্ভুনাথ সেন তিনি তাদেরকে বলেন যে তাদেরকে যেন তিনি গাড়ি ডেকে উঠিয়ে দেন। এই কথা শোনার পরে অনুপমের মামার অপমানে অপমানে তার মুখ লাল হয়ে ওঠে, কারণ কি তাদেরকে প্রত্যাখ্যান করে দেওয়া হয় এবং অনুপমের সঙ্গে কল্যাণীর বিবাহ দিতে তারা রাজি হন না। এই এই ঘটনায় কিন্তু অনুপমের মামা তিনি অপমানে তার মুখ লাল হয়ে যায়। কিসে? অপমানে। তারপর দেখি আমরা যে হরিশ কোথায় কাজ করত। তো এখানে দেখেছিলাম যে আমরা যে হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, যে হচ্ছে যে কলকাতায় কাজ করত। হরিশ কাজ করত কোথায়? হরিশ কাজ করতো হচ্ছে কানপুরে, হরিশ কাজ করতো কোথায়? কলকাতায়, আন্দামানে, রাজপুরে, কানপুরে। তাহলে হরিশ সে হচ্ছে যে কানপুরে কাজ করত এবং একদা এক বসন্তকালে সে আসলো কলকাতায়, এসে সে অনুপমের জন্য একটা বিবাহের সম্বন্ধ নিয়ে আসলো। তাহলে হরিশ কাজ করতো কোথায়? কানপুরে। এরপর আমরা দেখতে পাই যে অপরাজিতা গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। তাহলে আমরা দেখেছিলাম যে কল্যাণীকে আশীর্বাদ করতে যান কে? বিনু দাদা। কি যায় এখান থেকে? বিনু দাদা। বিনু দাদা কি নিয়ে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল? একজোড়া ইয়ারিং, চুড়ি, গলার হার নাকি আংটি? তো দেখা যায় যে এখানে একজোড়া ইয়ারিং। ইয়ারিং মানে হচ্ছে কি? কানের দুল। ইয়ারিং মানে হচ্ছে কি? কানের দুল। তাহলে একজোড়া কানের দুল দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল। কার মাধ্যমে? বিনু দাদা। ওকে, এরপরে আসে হচ্ছে আমরা যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল। এটি হচ্ছে এখানে খুব একটা মজার বিষয় যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল। এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। তাহলে এই গল্পটা লেখা হয়েছিল হচ্ছে যে আজ থেকে 4 বছর আগে, মানে আজ থেকে বলতে যে অনুপমের যে গল্পটা যখন অনুপম নিজে নিজে বলা হচ্ছে, এই অনুপমের নিজ জবানবন্দিতে বলার 4 বছর আগে এই গল্পটা মানে তার বিবাহ হয়েছিল। অনুপমের যদি বর্তমান বয়স যে 27 বছর হয়, সেটাই আমাদের গল্পের শুরুতে লেখা হয়েছিল যে আজ আমার বয়স 27 বছর মাত্র। তাহলে অনুপমের বর্তমান বয়স ছিল কত? 27 বছর। আর 27 বছর হওয়ার 4 বছর আগে তার সঙ্গে কল্যাণীর বিবাহের কথা চলতেছিল। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব 4 করলে কত? 23। তাহলে বিবাহের সময় অনুপমের বয়স ছিল কত? মাত্র 23 বছর বয়স। এইটা একটা ভালো একটা প্রশ্ন যে বিবাহের সময় অনুপমের বয়স ছিল 23 বছর বয়স। আর অনুপম যখন সে নিজেকে সবার সামনে উপস্থাপন করতেছে, সেটা ছিল আমাদের 4 বছর পরে। তো এই জন্য বলা হয়েছে যে আজ আমার বয়স 27 বছর মাত্র। তাহলে অনুপমের বর্তমান বয়স 27 বছর বয়স, কিন্তু যখন তার বিবাহ সম্পন্ন হচ্ছিল তখন তার বয়স ছিল 23 বছর মাত্র। কত? 23 বছর মাত্র। তারপর দেখি যে অপরাজিতা গল্পের বিয়ের একটা প্রধান অংশ কোনটি। তাহলে আমরা দেখেছিলাম যে এই যে গল্প ছিল, এই গল্পের মধ্যে একটা প্রধান অংশ কি ছিল? দেনা পাওনা, খাওয়া দাওয়া, হাসি তামাশা নাকি সাজসজ্জা। তো এখানে দেখেছিলাম আমরা যে এই যে স্বর্ণ যে মাপা, যে আমাদের স্যাকরা নিয়ে যাওয়া, এই সমস্ত দেওয়া নেওয়ায় কিন্তু এখানে একটা বিরাট একটা অংশ ছিল। তাহলে এখানে হবে কি আমাদের যে অপরাজিতা গল্পের বিয়ের প্রধান একটা অংশ হলো কি? দেনা পাওনা, মানে কি যে কি পণ দেওয়া হবে বা কত টাকা দেওয়া হবে, কত স্বর্ণালঙ্কার দেওয়া হবে, এটাই ছিল একটা প্রধান অংশ, হবে কি? দেনা পাওনা। তারপরে আসি যে অপরাজিতা গল্পের লেখক মূলত কি প্রকাশ করেছিল। বলছে যে এখানে অপরাজিতা গল্পের মাধ্যমে লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছিলেন। অপরাজিতা যে গল্প যে তিনি লিখলেন, এই লেখার মাধ্যমে তিনি কি প্রকাশ করেছেন? বলছে শিক্ষার গুরুত্ব, বাল্য বিবাহ রোধ, কুসংস্কার দূরীকরণ নাকি তৎকালীন যৌতুক প্রথা। তো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তিনি দেখিয়েছেন যে তৎকালীন সমাজে যে আমাদের যৌতুক প্রথা ছিল, এই যৌতুক প্রথা
তিনি যে খারাপ দিক, এই খারাপ দিকটা তিনি এখানে তুলে ধরেছেন। এখানে উত্তর হবে তৎকালীন যৌতুক প্রথা। এরপর আসে যে অপরাজিতা গল্পটির বিশেষ দিক কোনটি, যে এই যৌতুক প্রথা দেওয়া ছাড়াই এর আরও কি কি বিশেষ দিক ছিল। ক, নারীর সঠিক মূল্যায়ন, পুরুষতন্ত্রের অসারতা, নারী শিক্ষার প্রভাব, নাকি নারীর ব্যক্তিত্বে জাগরণ। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের কি নারীর ব্যক্তিত্বে জাগরণ। কারণ এখানে রবি ঠাকুর দেখিয়েছেন যে নারীদের শিক্ষিত করার মাধ্যমে নারীদের ব্যক্তিত্বে জাগরণ ঘটানো হলে এই যে আমাদের যে যৌতুক প্রথা আছে, এই যৌতুক প্রথা থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে এই গল্পের আরেকটা দিক ছিল কি, যে নারীর ব্যক্তিত্বে জাগরণ। এরপর আসে যে অপরাজিতা গল্প পড়ে আমাদের যে ভাবনার উদয় হয়। তাহলে এই যে আমরা যে গল্পটা পড়লাম, এই গল্পটি পড়ার পরে আমাদের মধ্যে কোন ধরনের ভাবনার উদয় হলো? বিবাহ ভঙ্গ, নারীর প্রতি মমত্ববোধ, নাকি মাতৃভূমির ভালোবাসা। তাহলে এইখানে যে আমরা এতক্ষণ যে পড়লাম, আমরা এইটা পড়ার পরে আমাদের মধ্যে আমরা কি শিখলাম, যে আমাদের কি শিখলাম, যেখানে বিবাহ ভঙ্গ, এই যে আমরা যে পড়লাম এটা পড়ে কি আমরা শিখেছি যে আমরা বিবাহ করতে যাব, যেখান থেকে যে আমরা এখান থেকে আবার চলে আসবো ব্যাক করে বিবাহ না করে? না, এটা কিন্তু শিখে নাই আমরা। এইটা আমাদের বাদ যাবে, যে বিবাহ ভঙ্গ এখান থেকে আমরা শিখি নাই। এখান থেকে শিখেছি আমরা কি, যে নারীর প্রতি মমত্ববোধ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা। উত্তর হবে কি 2 আর 3, অর্থাৎ গ হবে কি 2 আর 3। এটি শিখেছি আমরা যে নারীর প্রতি মমত্ববোধ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা। ওকে, তো এই যে আমরা যে গল্পটা পড়লাম, আশা করি যে এইটা ভালো করে ক্লাসটা করলে আপনাদের এইটুকু বুঝতে আর অসুবিধা হবে না। আর আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা এইটুকুই। আর আশা করি যে আপনারা এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করবেন। মনোযোগ দিয়ে করার ফলে যে আপনাদের যে কিছু সমস্যা আছে, যে অনুপমের বর্তমান বয়স কত বা বিবাহের সময় বয়স কত, এরকম কিছু কিছু যে আমাদের ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, সেগুলো আপনারা খুব সহজে এসে আপনারা দেখতে পারবেন। আর আমাদের ক্লাস আজকে এইটুকুই। আমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আমরা হয়তো বা এরপরে কবিতা অথবা কোনোটা গদ্য নিয়ে আপনাদের সামনে আসব। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।